মা, কালকে আমার ইন্টারভিউ আছে, ভোরে ডেকে দেবে আমায়। ঠিক আছে বাবা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আজকে সারাদিন তোর অনেক খাটনি গেছে। কাল আবার ইন্টারভিউ আছে, সকাল করে উঠতে হবে। আল্লাহ যেন এবার মুখ তুলে তাকায়। আর কত কষ্ট করবি বাবা? সকাল বিকাল দাদুর সাথে সবজি বিক্রি করা, প্রাইভেট পড়ানো, এই বয়স থেকেই সংসারের সব দায়িত্ব তোর ওপর। এতক্ষণ মা ও ছেলের কথা শুনলেন। ছেলে আমাদের গল্পের হিরো নিহান আলী মোল্লা। সবাই তাকে নিহান বলে ডাকে। সে এবছর এমকম পাশ করেছে, চাকরির চেষ্টা করছে। নিহানের বাবা নেই। নিহান যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন তার বাবা মারা যায়। নিহানের বাবা মিরাজ মোল্লা কর্মসূত্রে মুম্বাই থাকত। সেখানেই হঠাৎ করে লিভারে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা করেও কিছু করা যায়নি। দীর্ঘ 3 মাস রোগ ভোগের পর সে মারা যায়। নিহান ছোটবেলায় বাবা মার সাথে মুম্বাই থাকতো। নিহানের দাদি মারা যাওয়ার পর তার দাদু একা হয়ে যাওয়ার জন্য নিহানের মা সাইনাস বেগম তার ছেলে মেয়েদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। নিহানদের গ্রামে বাড়ি। তার দাদু ভ্যানে করে সবজি বিক্রি করে আর মা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে। নিহান তার দাদুকে সাহায্য করে। নিহানের বাবা যখন মুম্বাইয়ে থাকতো তখন সেখান থেকে টাকা পাঠাতো, তাই তাদের প্রথম দিকে অতটা অভাব ছিল না। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব নেমে আসে। নিহানের বাবারা 2 ভাই। নিহানের বাবা নিজাম মোল্লা বড় আর তার ছোট চাচা কাশিম। কাশিমের কাপড়ের দোকান আছে। নিহানের বাবা নিজাম তার ছোট ভাই কাশিমকে নিয়ে মুম্বাই থাকতো। কাশিম এককালীন মোটা টাকা ইনকাম করে গ্রামে চলে এসে কাপড়ের দোকান করে, আর সে বাইরে যায়নি। এখানেই বিয়ে করে সে সংসার করছে। ওরা নিহানদের থেকে আলাদা থাকে। কাশিম তার বাবা মার কোনো দায়িত্ব নেয়নি। তার স্ত্রী ফৌজি বেগম অহংকারী, সে কাউকে নিয়ে থাকা পছন্দ করে না। তাই কাশিম শুধু তার স্ত্রী আর সন্তানদের নিয়েই থাকে। কাশিমের একটা ছেলে আর একটা মেয়ে। নিহানের দাদু নিহানদের সাথেই থাকে। নিহানের ছোট ভাই তামিম এবছর একাদশ ক্লাসে পড়ে আর ছোট বোন নিশি সে ক্লাস 8-এ পড়ে। নিহানের বয়স 23 বছর। সে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। মাধ্যমিক দেওয়ার পর থেকে নিহান প্রাইভেট পড়িয়ে তার পড়াশোনার খরচ করছে। নিহান সবজি পরিষ্কার করছিল তার পরের দিন বিক্রি করবে বলে। হঠাৎ তার দাদু নিহানের উদ্দেশ্যে বলল, নিহান, তোর ওই পাড়ার রহমত চাচা বলছিল তোমার নাতি ইন্টারভিউ দিল, চাকরির কি হলো? তোমার নাতি পড়াশোনায় ভালো, দেখবে ও ঠিক ভালো চাকরি পেয়ে যাবে। দাদুর কথা শুনে নিহান বলল, পড়াশোনায় ভালো হলে হবে দাদু, যতক্ষণ না প্রতিষ্ঠিত হই ততক্ষণ তার দাম নেই। নাতির কথা শুনে তার দাদু নুরুল মোল্লা বলল, তা ঠিক কথা, বর্তমানে চাকরির যা অবস্থা, মেধাবী হলেও হয় না। দাদু, সেদিন ফরিদ চাচা ধারের সবজি নিয়েছিল, টাকাটা পরে দেবে বলেছিল, দিয়ে গেছে? কই, আমি জানি না তো। তুমি তো দিলে, আর এখন মনে করতে পারছো না? নিহানের কথায় ওর দাদু কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, পরশুদিন নিয়ে গেল, এবার মনে পড়ছে না এখনো টাকা দিয়ে যায়নি। ওদের কথাবার্তার মাঝে পাশে বসে থাকা নিহানের ছোট ভাই তামিম বলল, ভাইয়া, তুই যদি না থাকিস দাদু যে কি করে সবজি বিক্রি করে কে জানে। হয়তো সব ধরেই লোককে দিয়ে দিবে, আর দাদু যা লোক, কেউ দাদুকে টাকা দিবে না। তুই তো আছিস, তুই দাদুর হয়ে চেয়ে নিবি। আমার দ্বারা ওই সবজি বিক্রি হবে না। তামিমের কথা শুনে পাশের রুম থেকে তার মা সাইনাস বেগম বলল, সবজি বিক্রি যদি করতে না চাস তাহলে ভালো করে পড়াশোনা কর। মায়ের কথা শুনে তামিম অভিমান করে বলল, মা, তুমি এরকম করে বলছো কেন? আমি কি পড়াশোনা করি না? হয়তো ভাইয়ার মতো ভালো ছেলে নয়, তাই বলে আমি একেবারেই খারাপ নই। হ্যাঁ, দেখেছি তো, তোর শুধু ফুটবল খেলার নেশা। মায়ের কথা শুনে পাশ থেকে নিহান বলল, ওটা ভালো মা, ভালো খেলতে পারলে ওখান থেকে সবার আগে চাকরি পাওয়া যায়। নিহানের কথায় তার মা কিছু বলল না। নিহানের ইচ্ছা ব্যাংকে চাকরি করার, তাই সে ব্যাংকে চাকরির পরীক্ষায় বসে, কিন্তু সে কিছুতেই সফল হয় না। তবুও সে লড়াই চালিয়ে যায়। তার সাথে সে প্রাইভেট পড়ায়, আবার দাদুকে সে সবজি বিক্রিতে সাহায্য করে। হঠাৎ ওদের পাশের গ্রামের এক ব্যক্তি সবজি কিনতে এসেছিল, আর তার সাথে তার মেয়ে ছিল। মেয়েটার 16 থেকে 17 বছর বয়স হবে। নিহান তখন তার দাদুর পাশেই ছিল। হঠাৎ সেই ব্যক্তি তার দাদুকে উদ্দেশ্য করে বলল, নুরুল চাচা, এটা তোমার নাতি। হ্যাঁ বাবা, এটা আমার নাতি, নিজামের বড় ছেলে।
তা তোমার নাতি কি করে? কি করবে? চাকরির চেষ্টা করছে, কোথাও কিছু হচ্ছে না। এখন জানো তো চাকরির বাজার। নুরুল মোল্লার কথা শুনে ইকবাল চৌধুরী নিহানের উদ্দেশ্যে বলল। তা বাবা, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো? ইকবালের কথা শুনে নিহান সালাম জানিয়ে বলল, আঙ্কেল, আমার নাম নিহান আলী মোল্লা। আমি এমকম পাস করেছি অ্যাকাউন্টেন্স নিয়ে। এখন চাকরির প্রিপারেশন নিচ্ছি, আর তার সাথে প্রাইভেট পড়াই আর দাদুকে সবজির কাজে সাহায্য করছি। নিহানের কথা শুনে ইকবাল চৌধুরী খুব খুশি হলো আর বলল, বাবা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তোমাদের পাশের গ্রামে আমাদের বাড়ি, তবে এখন আমরা গ্রামে থাকি না। তোমার বাবা আমার পরিচিত ছিল। আমার নাম ইকবাল চৌধুরী, আমি একজন বিজনেসম্যান। তারপর নিজের মেয়েকে দেখিয়ে বলল, এ আমার মেয়ে, এর নাম নীলিমা, ক্লাস 10-এ পড়ে। আর আমার একটা ছেলে আছে, তার নাম সাদ, সে ক্লাস 5-এ পড়ে। এখন আমি পরিবার নিয়ে শহরে থাকি, মাঝে মাঝে গ্রামে আসি। এখন আমার চাচাতো ভাইয়েরা থাকে, ওদের কাছে আসি। এখন 2 দিন আমি গ্রামে থাকবো। তারপর থেকে ইকবাল চৌধুরী বলল, নিহান, কালকে তুমি একবারে আমাদের বাড়িতে যেতে পারবে। কেন স্যার? দেখি তোমার জন্য যদি কিছু করতে পারি। আমি গ্রামের লোকের মুখে শুনেছি তোমার মেধার কথা। আর আমার জানাশোনা একজন আছে, সে একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার। বলছিল সেই ব্যাংকে লোক নেবে। আর তুমি তো কম পাস করেছো অ্যাকাউন্টেন্সি নিয়ে। তুমি যদি করতে চাও তাহলে আমি তার সাথে কথা বলবো। ধন্যবাদ আঙ্কেল, যদি করেন খুব ভালো হয়। আমি যদিও সরকারি ব্যাংকের ট্রাই করছি, তবে আমি করব। আমার অভিজ্ঞতার জন্য হলে এই কাজটা করা জরুরি। নিহানের কথা শুনে ইকবাল চৌধুরী খুব খুশি হলো আর বলল, অবশ্যই, জীবনে বড় জায়গায় পৌঁছাতে হলে আগে ছোট জায়গা দিয়েই শুরু করতে হয়। এটা একটা এক্সপেরিমেন্ট, মানে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা দেখে পরবর্তীকালে তোমাকে বড় জায়গায় পৌঁছানোর সুযোগ করে দেবে। আর তুমি যখন যাবে তখন তোমার ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবে। আর তুমি কম্পিউটার জানো? হ্যাঁ স্যার, জানি। ঠিক আছে, তাহলে তুমি আজকে একবার আমাদের বাড়ি যাবে। আমার বাড়ি ওই চৌধুরী পাড়ায়। গিয়ে বলবে ইকবাল চৌধুরীদের বাড়ি যাব, তাহলে তোমাকে সবাই বলে দিবে। তারপর একটু থেমে ইকবাল চৌধুরী নিহানের উদ্দেশ্যে বলল, খুব খারাপ লাগছে তোমার বাবার জন্য, কত কম বয়সে চলে গেল। আর তোমার চাচা কাশিম কিন্তু বেইমানি করলো, নিজামকে নিয়ে গিয়েছিল মুম্বাই, নিজে কাজ শিখিয়েছিল। আর যে ভাইয়ের জন্য সব করলো, সেই ভাই ফাঁকি দিল। এটা ঠিক নয়। এমনকি বারবার দায়িত্ব পর্যন্ত নেয়নি, একটা অকৃতজ্ঞ। তোমার চাচা আমার বয়সী। ওরা যখন কথা বলছিল তখন ইকবাল চৌধুরীর মেয়ে নীলিমা নিহানের দিকে তাকিয়ে ছিল। নিহান তাকাতে দুজনে চোখাচোখি হয়। নীলিমা চোখ নামিয়ে নেয়। তারপর আরও কিছুক্ষণ ওরা নানা বিষয়ে কথা বলে ইকবাল চৌধুরী চলে যায়। ইকবাল চৌধুরী চলে গেলে নুরুল মোল্লা নিহানকে বলল, কি রে, কি ভাবছিস, দেখা করবি? ইকবাল কিন্তু খুব ভালো ছেলে, খুব গরিবের ছেলে। মা খুব কষ্ট করে ওকে মানুষ করেছে। ওরও তোর মতো ছোটবেলায় বাবা মারা যায়, তারপর অনেক কষ্ট করে আজকে একজন সফল বিজনেসম্যান হয়েছে। তবে ওর পরিবারের লোকেরা অনেক সাহায্য করেছে। দাদুর কথা শুনে নিহান বলল, হ্যাঁ দাদু, অবশ্যই যাব। কোথা থেকে কার ভাগ্য বদলে যায় কেউ কি বলতে পারে? ইকবাল চৌধুরীর কথা মতো নিহান ইকবাল চৌধুরীর সাথে তার বাড়িতে দেখা করতে আসে। ইকবাল চৌধুরী তখন বাড়িতে ছিল না, তার মেয়ে নীলিমা ছিল। তাকে দেখে নিহান বলল, আপনার বাবা বাড়িতে আছে? বাবা একটু চাচাদের বাড়িতে গেছে, আমি ডেকে আনছি, আপনি বসুন। নীলিমা তার চাচাদের বাড়ি থেকে তার বাবাকে ডেকে নিয়ে এলো। নিহানকে দেখে ইকবাল চৌধুরী খুব খুশি হয়ে বলল, আমি তোমার কথাই ভাবছিলাম। খুব ভালো লাগছে যে তুমি আমাকে বিশ্বাস করে এখানে এসেছো। আমি আমার মামাতো ভাইকে ফোন করেছিলাম, কিন্তু ফোনে সুইচ অফ, হয়তো কোনো কারণে অফ রেখেছি। তবে আমি কথা বলবো ওখানকার ব্যাংকের ম্যানেজার। আজ রাতেই কথা বলবো। ও যদি বলে
তুমি কিন্তু দেরি করবে না। জানি এখান থেকে কিছুটা দূরে যেতে হবে, তবে সমস্যা হবে না। প্রাইভেট ব্যাংকের স্যালারি বেশি নয়, যাতায়াত করতে হবে, হয়তো অনেকটা খরচ হয়ে যাবে, কিন্তু কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হবে। আমিও জীবনে অনেক কষ্ট করেছি, একবেলা না খেয়ে পরিশ্রম হয়ে আজকে তার ফল পাচ্ছি। দেখবে তুমিও পারবে। পরিশ্রমী মানুষকে সফলতা এনে দেয়। ইকবাল চৌধুরীর কথা শুনে নিহান হাসলো, তবে সে কিছু মন্তব্য করলো না। সে বাড়িতে এলে তার মা সাইনাস বেগম বলল, কি রে, তুই যে দেখা করতে গেলি ইকবাল চৌধুরীর সাথে, কথা হয়েছে? কথা হয়েছে। ওর মামাতো ভাই একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, সেখানে কিছু ছেলে মেয়ে নেবে। মামাতো ভাইকে ফোন করেছিল, কিন্তু ফোনে সুইচ অফ। ও পরে কথা বলে নিয়ে আমাকে জানাবে। তবে জায়গাটা একটু দূরে, আমাদের বাড়ি থেকে যেতে হবে, আর ওখানে স্যালারি বেশি নয়, আমাকে আসা যাওয়াও করতে হবে। সমস্যা কি বাবা, আসা যাওয়া করবি, আর স্যালারি কম হোক ঢুকে পড়। একটা করতে করতে দেখবি আবার একটার সুযোগ চলে আসবে। কোনো কাজকে ছোট করে দেখবি না। আমরা সংসার ম্যানেজ করে ফেলবো, তুই শুধু তোর দিকে দেখ। তামিম আছে, ও পড়াশোনার মাঝে দাদুকে সাহায্য করবে, আর নিশিও তো সংসারের কাজ করে। আমি আরও বেশি করে সেলাইয়ের অর্ডার নেব। তারপর তোর কিছু একটা হয়ে গেলে তখন না হয় আমরা তোর পয়সায় বসে বসে খাবো। মা, তাই হবে। এদিকে ইকবাল চৌধুরী তার মামাতো ভাই পারভেজকে ফোন করে আর বলল, হ্যালো পারভেজ, কেমন আছিস? ইকবাল চৌধুরীর ফোন পেয়ে পারভেজ রহমান খুব খুশি হলো আর বলল, আলহামদুলিল্লাহ ইকবাল ভাই, আমি ভালো আছি। তোমার কি খবর? বাড়ির সবাই ভালো আছে? আল্লাহর রহমতের কৃপায় আমিও ভালো আছি, পরিবারের সকলে ভালো আছে। তোর সাথে কিছু কথা আছে, তুই কি আমায় সময় দিতে পারবি এখন? ইকবাল চৌধুরীর কথা শুনে পারভেজ রহমান হাসলো আর বলল, তুমি কি বলছো ইকবাল ভাই? তুমি আমার সাথে কথা বলবে আর আমি সময় দিতে পারবো না তোমায়? আমার জীবনে তোমার যে ভূমিকা অনেকখানি। তা নয়, আসলে এর আগে তোকে ফোন করেছিলাম, কিন্তু তোর ফোন সুইচ অফ ছিল। তারপর তুই এখন বেশিরভাগ সময় ব্যস্ত থাকিস তো, তাই বললাম। ফোনে চার্জ ছিল না, তাই সুইচ অফ ছিল। আর ব্যস্ত থাকি তো কি হয়েছে? তোমার যখন মন চাইবে তখনই তুমি ফোন করবে। তারপর কি জন্য ফোন করেছিলে বলো? তোদের ব্যাংকের কাজ কেমন চলছে পারভেজ? ভালোই চলছে। নতুন নতুন কনজিউমার্স। এলাকার আশেপাশে কোথাও ব্যাংক নেই। ব্যাংকে যেতে গেলে 3 কিলোমিটার যেতে হবে। অনেকে সেখানে যেতে পারে না। ব্যাংক হওয়ার পর এলাকার মানুষেরা খুব সুবিধা হয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষেরা। ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু আমার পরিচিত একটা ছেলে আছে, তার জন্য তোর কাছে রিকোয়েস্ট করছিলাম, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? ও কিন্তু কমার্সের ছাত্র, এমকস পাশ করেছে, সরকারি চাকরির পরীক্ষায় বসছে, কিন্তু সেইভাবে এখনও সফল হয়নি, প্রস্তুতি নিচ্ছে। ছেলেটা খুব পরিশ্রমী, আর এলাকার লোকের মুখ থেকে জেনেছি ছেলেটা অনেক মেধাবী। আমি ওর সিভি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নিবি। ইকবাল চৌধুরীর কথা শুনে পারভেজ রহমান বলল, সরি ইকবাল ভাই, আগে হলে হয়তো, কিন্তু এখন লোক নেওয়া হয়ে গেছে। এই মধ্যে তোদের লোক নেওয়া হয়ে গেলে? তুই তো কদিন আগে আমাকে বলেছিলিস কিছু ছেলেমেয়ের দরকার তো নতুন ব্যাংকের জন্য। ইকবাল ভাই, এখন চাকরির কত সমস্যা তুমি বুঝতে পারছো? সামান্য কাজের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর যেই শুনেছে এলাকার ব্যাংকে ছেলে মেয়ে নেবে, সঙ্গে সঙ্গে সবাই আবেদন করতে শুরু করে দিয়েছে। ছেলেটা অ্যাকাউন্টেন্সি নিয়ে পাশ করেছে, কম্পিউটার জানে, তাই বলছিলাম যথেষ্ট মেধাবী ছেলে, তার যোগ্যতা নিয়ে কখনো কোনো প্রশ্ন আসবে না। অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছো? হুম। ঠিক আছে, আমাদের ব্যাংকে লেনদেনের হিসাবের জন্য একটা ছেলে লাগবে। ওখানে এখনো নিয়োগ করা হয়নি, আমি দেখছিলাম। তাহলে ওসব সিভি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি একটু দেখে নিচ্ছি। ওর ইন্টারভিউ আমি নেব। যদি ওর পারফর্ম আমাদের পছন্দ হয় তাহলে আমাদের ব্যাংকে ওকে জব দেব। ও যেন মন দিয়ে কাজ করে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস, ওর সিভি ও আমাকে দিয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ পারভেজ, তুই আমার কথা রেখেছিস। তোকে না জানিয়ে আমি ছেলেটাকে কথা দিয়েছিলাম, ও অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিল।
আমি খুব চিন্তার মধ্যে ছিলাম। যাক, কিছুটা হলেও তুই আমার চিন্তা দূর করলি। ইকবাল ভাই, আমরা যোগ্যদের চাকরি দিই। যদি ও যোগ্য হয় তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। পারভেজ রহমানের কাছ থেকে আশ্বস্ত হয়ে ইকবাল চৌধুরী নিহানকে ফোন করলো। নিহান তখন দাদুর সাথে সেদিনকার সবজি বিক্রির হিসাব করছিল। তার ফোনটা বাজায়। সে ফোনটা রিসিভ করে দেখে ইকবাল স্যারের ফোন। সে স্যার বলে নামটা সেভ করে রেখেছিল। ফোনটা রিসিভ করে নিহান বলল, হ্যাঁ আঙ্কেল, বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে যে কারণে ফোন করেছিলাম, আমার ভাইকে তোমার কথা বলেছি। সে তোমার সিভি দেখতে চেয়েছিল। আমি হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিয়েছি। তার পছন্দ আছে। পরশুদিন তোমার ইন্টারভিউ। তুমি সকালে 10টার মধ্যে ওখানে চলে যাবে। তবে তোমাকে ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে হবে, তারপরেই তুমি সিলেক্ট হবে। আর স্যালারি কম বলে কাজটাকে অবহেলা করবে না। ইকবাল চৌধুরীর কথা শুনে নিহান বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার। আর জায়গাটা কোথায়? জায়গাটা পাঁশকুড়া, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, প্রত্যন্ত গ্রামের। তুমি তো অ্যাকাউন্টস নিয়ে অনার্স করেছ। ওর খুব পছন্দ। ওদের ব্যাংকে হিসেবের জন্য একটা ছেলের দরকার ছিল, তাই আমি বলতেই ও রাজি হয়ে গেছে। তবে তোমাকে ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে হবে। ইকবাল চৌধুরীর কথা শুনে নিহান বলল, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সামনাসামনি বসে আছে পারভেজ রহমান আর নিহান আলী মোল্লা। পারভেজ রহমান নিহানকে বলল, কেমন আছো নিহান? বয়সে অনেক ছোট, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না যেন। পারভেজ রহমানের কথা শুনে নিহান হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ইকবাল ভাই তোমার কথা বলেছিল। তোমার রেজাল্ট দেখলাম খুবই ভালো। তা আমাদের এখানে কাজ করতে অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা স্যার? এখান থেকে পাঁশকুড়া স্টেশন প্রায় 3 কিলোমিটার। এখানে ব্যাংকে সেই রকম সুবিধা নেই। বেশ কিছুদিন হলো ব্যাংক এখানে খোলা হয়েছে। এখানে প্রায় 8,000-এর উপর গ্রাহক আছে। এখানে লেনদেনের দায়িত্ব আমাদের নিতে হবে, আর গ্রাহক সংখ্যা বাড়াতে হবে। এখানে 4 জন স্টাফ কাজ করছে। আমি ব্যাংকের ম্যানেজার পদে আছি। তারপর দু একটা প্রশ্ন করলো নিহানকে। খুব ভেবে চিন্তে নিহান উত্তর দিল। পারভেজ রহমান খুব খুশি হলো আর নিহানকে বলল, তোমার পারফর্ম আমার ভালো লেগেছে। তুমি কাল থেকে আমাদের এখানে জয়েন হচ্ছ। তোমার বাড়ি তো অনেক দূর এখান থেকে, যাতায়াত করতে অসুবিধা হবে না তো? স্যার, অসুবিধা হলে কিছু করার নেই, আমি কাজটা করব। এখন স্যালারি খুব বেশি পাবে না। তোমার কাজ দেখে তোমার প্রমোশন হবে। তারপর আস্তে আস্তে তুমি উন্নতি করবে। পরবর্তীকালে তুমি অন্য কোনো ব্যাংকে জব পেতে পারো। ধন্যবাদ স্যার। রাতে বাড়ি এসে নিহান তার মাকে বলল, মা, জবটা আমার হয়ে গেছে। চাকরি হয়ে গেছে শুনে সাইনাস বেগম খুব খুশি হলো। পাশে ওর দাদু তখন ঘুমিয়েছিল। দাদু উঠে পড়ল আর বলল, আল্লাহ তাহলে এতদিনে একটু সদয় হলো, আর আমাদের কোনো কষ্ট হবে না। দাদুর কথা শুনে নিহান বলল, দাদু, কাজটা অনেক দূরে, পাঁশকুড়া থেকে যেতে হবে। সকাল 7টায় বেরোলে তবে আমি 10টায় পৌঁছতে পারবো। আমার বিকেল 4টার ছুটি হলে আমার বাড়ি আসতে 7টা বেজে যাবে। এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা সময়, তার মানে 6 ঘন্টা জার্নি। এত জার্নি করতে পারবি তো? করতে হবে দাদু, কিছু করার নেই। আমার কতদিনের স্বপ্ন আমি ব্যাংকে চাকরি করব, তাই তো অ্যাকাউন্ট নিয়ে পড়েছি। এত কাজে এসে আমি হেরে যেতে পারবো না। প্রাইভেট ব্যাংক দিয়েই শুরু হোক আমার কর্মজীবন। নিহানের কথা শুনে তার মা সাইনাস বেগম বলল, ঠিক আছে বাবা, তাহলে সকালে রান্না করতে হবে তো, খেয়ে যাবি। না মা, অত সকালে তোমায় রান্না করতে হবে না, আমি কিছু কিনে খেয়ে নেব। আজকে নিহান তার কাজের জায়গায় জয়েন করেছে। নিহানকে দেখে পারভেজ রহমান ব্যাংকের এক স্টাফকে সব কাজ বুঝিয়ে দিতে বলল। নিহানের প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে নিহান কাজে দক্ষ হয়ে গেল। তার কাজে পারভেজ রহমান খুব খুশি হলো। ওই ব্যাংকে আরও অনেক গ্রাহক নতুন অ্যাকাউন্ট খুললো। ব্যাংকটা খুব তাড়াতাড়ি লোকের নজরে পড়ে গেল। ব্যাংকের কর্মী হিসেবে নিহানের সবাই প্রশংসা করলো। ব্যাংকের অনেক গ্রাহক পড়াশোনা জানতো না। নিহান তাদেরকে সাহায্য করত।
ওই ব্যাংকে 3 বছর কাজ করার পর সরকারি ব্যাংকের জন্য সে পরীক্ষায় বসলো। 3 বছরের অভিজ্ঞতা সে কাজে লাগালো। এবার খুব তাড়াতাড়ি সরকারি ব্যাংকে চাকরিও পেয়ে গেল। এই ব্যাংকে চাকরির জন্য তাকে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হলো। ইতিমধ্যে নিহানের দাদু মারা গেছে। সংসারের সব দায়িত্ব সাইনাস বেগম নিজের হাতে তুলে নিয়েছে। এইদিকে নিহানের ছোট ভাই তামিম ভালো ফুটবল খেলে। আজকে তার খেলা ছিল, তার দল জিতেছে। তামিম 2টো গোল দেওয়ার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার রাজনীতিবিদ প্রমোটার জাভেদ খন্দকার। জাভেদ খন্দকার তামিমের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার নাম তামিম মোল্লা? হ্যাঁ স্যার। তোমার খেলা খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। তোমরা বড় হও, আল্লাহর কাছে এই কামনাই করি। তারপর জাভেদ খন্দকার তামিমকে উদ্দেশ্য করে বলল, তুমি কি কাজ করো? কিছু করি না স্যার, এই সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, চাকরির চেষ্টা করছি। তুমি তো ফুটবল খেলো, তোমার সুযোগ সুবিধাও আছে, তুমি চেষ্টা করলেই পেয়ে যাবে। তারপর একটা কার্ড তামিমকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আছে। তোমার যদি দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবে। আমি রাজনীতি করি, তাছাড়া আমি একজন প্রমোটার। জাভেদ খন্দকারের কাছ থেকে কার্ডটা নিয়ে তামিম বলল, ঠিক আছে স্যার। জাভেদ খন্দকারের সাথে তার ছেলে আকাশ খেলা দেখতে এসেছিল। আকাশ তামিমকে বলল, কংগ্রেচুলেশন তামিম, তোমার খেলা আমার খুব ভালো লেগেছে। সারা মাঠ জুড়ে খেলেছিলে, ভালো করলেই ফুটবলে মনোযোগী হও, তোমার অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আমি এমনিতে ইঞ্জিনিয়ারিং, কিন্তু ফুটবল খেলার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, তাই কোথাও খেলা হলে আমি সেখানে চলে যাই। আর যখন বিশ্বকাপ খেলা হয় তখন তো আমি টিভির সামনে থেকে উঠি না। এই নিয়ে আমার মায়ের সাথে আমার কথা কাটাকাটি হয়। আমার বাবাও আমার মতো ফুটবল ভক্ত, আমাদের কোম্পানিতে মাঝে মাঝে ফুটবল খেলার আয়োজন করে। তোমার ফোন নম্বরটা আমায় দেবে? যদি কোথাও খেলা হয় আমি তোমাকে ফোন করে জানাবো। হ্যাঁ স্যার, শিওর। তামিম আকাশের সাথে কথা শেষ করে ওর বন্ধুদের কাছে গেলে ওর এক বন্ধু মেঘ আহমেদ তামিমকে বলল, জাভেদ খন্দকার আর ওর ছেলে আকাশ কি বলছিল? কি বলবে, আমার খেলা ওদের ভালো লেগেছে আর উনি একটা কার্ড দিয়েছেন, যদি কোনো সমস্যা হয় যেন ওর সাথে যোগাযোগ করি। উনি রাজনীতি করেন আর তার সাথে প্রমোটার, আর ওর ছেলে আকাশ একজন ইঞ্জিনিয়ার। জাভেদ খন্দকার মালটা সুবিধে নয়, সারা 2 নম্বর চিটিংবাজ। আর ওর ছেলে আকাশ 1 নম্বর মেয়েবাজ। যেমন বাপ বেটা তো তেমনি হবে। এখানে আমার ফুপির বাড়ি, আমি সব শুনেছি। মেঘের কথা বুঝতে না পেরে তামিম বলল, সেটা আবার কি? পরে বলবো, এখন চল, আমাদের ক্লাব থেকে তোকে পুরস্কৃত করা হবে আজ ভালো খেলার জন্য। তামিম বাড়ি ফিরে এলে তামিমের ছোট বোন নিশি বলে, কিরে ভাইয়া, খেলতে গেলি? কি হলো, গোল খেলি না গোল দিলি? গোল খাবো কেন, গোল দিয়েছি, আমাদের দল জিতে গেছে। সত্যি বলছিস? মিথ্যা কেন বলবো, আমি গোল দিয়েছি, তাই এলাকার নেতা প্রমোটার জাভেদ খন্দকার আমাকে 1000 টাকা দিয়েছে। মাত্র 1000 টাকা? আমি তো ভাবলাম তুই অনেক কিছু আনবি। দূর পাগলি, আমি কি করে বড় দলে খেলছি নাকি যে অনেক কিছু পাবো? আমি ছোট একটা ক্লাবে অংশগ্রহণ করেছি, এখানে কত আর পাবো আমি? আমি এইসব কথা জানি না। সামনে ঈদ আসছে, আমাকে ভালো জামা দিতে হবে। বড় ভাইয়াকে ফোন করব, ভাইয়ের কাছে চাইবো নতুন চাকরি পেয়েছে, যদি আমাকে ভালো জামা না দেয় দেখিস আমি ঝগড়া করব। মেয়ের কথা শুনে সাইনাস বেগম বলল, বড় ভাইয়াকে একদম কিছু বলবি না, ও এলে নতুন বাড়ি তৈরি হবে। এই ঘরে থাকা যায়? ঘরগুলো কতদিনের পুরনো, এখন কিছু বায়না করা যাবে না। মায়ের কথা শুনে মুখ বাঁকিয়ে নিশু বলল, আমি জানি না, ঈদে দিতেই হবে, সবাই নতুন জামা কাপড় পরবে। আমি কি পুরনো পরে ঘরে থাকবো নাকি? তুই কবে পুরনো পরেছিস? তোকে তো সব সময় নতুন জামা দেওয়া হয়। কাছ থেকে তামিম তখন বলল, ঝগড়া করতে হবে না, আমি যে 1000 টাকা খেলে পেয়েছি সেটা তোকে দিয়ে দিলাম, তুই এটা নিয়ে নতুন জামা কিনে নিবি। 1000 টাকায় কিচ্ছু হবে না। আমার বান্ধবী মিতালিকে ওর ভাই কত টাকা দিয়েছে জানিস? মিতালিরা বড় লোক, ওর ভাইয়া বড় চাকরি করে, আর তোর বড় ভাইয়া এই সবে চাকরি পেয়েছে, আর তোর ছোট ভাইয়া তো এখনো বেকার। আগে 2 ভাই চাকরি হোক, তখন দেওয়া হবে।
তার আগেই তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। শ্বশুরবাড়িতে গিয়ে যত পারবি দামি দামি জিনিস কিনবি তখন, আর তোকে কেউ কিছু বলবে না। মায়ের কথা শুনে নিশির মনটা খারাপ হয়ে গেল। নিশি নিহান আর তামিমের আদরের ছোট বোন। ছোট বোনকে ওরা দুই ভাই খুব ভালোবাসে, কখনো নিশিকে কিছু বুঝতে দেয়নি। তামিম চাকরি না করলেও মাঝে মাঝে খেলতে গেলে সে টাকা পায়, বোনের জন্য কিছু নিয়ে আসে। আর নিহান বোনের আবদার সবসময় পূরণ করে দেয়। নিহান চাকরি পাওয়ার পরই সবজি বিক্রির ব্যবসা বন্ধ করে দিয়েছে। রাতের দিকে তামিম নিহানকে ফোন করে আর বলল, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আমি মা ভালো আছি, শুধু আমাদের ছোট বোন নিশু ভালো নেই। কেন, নিশির কি হয়েছে? মা বলেছে এই বছরের ঈদে নিশুকে নতুন জামা কিনে দিতে পারবে না। বড় ভাইয়াকে কিছু বলতে বারণ করেছে। ভাইয়া বাড়ি এলে নতুন বাড়ি তৈরি করতে হবে, টাকা খরচ হবে, সেই জন্য কিছু দিতে পারবে না। তাই নিশির মন খারাপ। তামিমের মুখ থেকে এই কথা শুনে নিহান বলল, মা কেন নিশিকে ওসব বলতে গেল? আমাদের একমাত্র বোনকে না দিলে হয়? নিশি কোথায় আছে, ওকে একটু দে, আমি ওর সাথে কথা বলবো। বোন মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, পরে কথা বলে নেব। ভাইয়া তুই কবে বাড়ি আসবি? সামনের সপ্তাহে ঈদের জন্য 10 দিনের ছুটি নেব, আর ওই সময় বাড়ির জন্য মিস্ত্রি লাগাবো। তারপর তোর আজকে খেলা ছিল, কি হলো? কি হবে, আমাদের দল জিতেছে, আমি গোল দিয়েছি। আর রাজনীতিবিদ প্রমোটার জাভেদ খন্দকার আমাকে 1000 টাকা দিয়েছে, আর কিছু নয়। আর কিছু নয় বললে হবে? এই 1000 টাকার মূল্য অনেক তোর জীবনে। এই খেলতে খেলতেই একদিন তুই অনেক বড় জায়গায় পৌঁছে যাবি। ভাইয়া। আর এক সপ্তাহ পর নিহান ছুটি নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এলে নিশি তাকে জড়িয়ে ধরে আর বলল, বড় ভাইয়া তুই এসেছিস? দেখ পরশুদিনই ঈদ, মা আমাকে এখনো কিচ্ছু কিনে দেয়নি। বোনের কথা শুনে নিহান তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলল, আমি তো চলে এসেছি, তোকে আর চিন্তা করতে হবে না। আজকে তোকে আমি শপিংয়ে নিয়ে যাব, তোর যা ইচ্ছা তুই কিনবি। ওদের কথা শুনে রান্নাঘর থেকে ছুটে এসে সাইনাস বেগম বলল, ওর কথায় তুই একদম কান দিবি না। কি হবে, নতুন জামা, পুরনো জামা আছে, পরবে। 2 দিন পর শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আবার একরাশ টাকা খরচ করতে হবে। মায়ের কথা শুনে নিশি অভিমান করে নিহানের উদ্দেশ্যে বলল, দেখলি তো বড় ভাইয়া, মা আমায় সবসময় কথাই শোনায়, আমার ভালো লাগে না। আমি যেন পরের বাড়ি যাবার জন্য এসেছি। আমি তোদের ছেড়ে কোথাও যাব না, আমি ভালো আছি তোদের মাঝে, কেন তোরা আমাকে তাড়িয়ে দিবি? বোনের কথা শুনে নিহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলল, তোকে কোথাও যেতে হবে না, তুই আমাদের মাঝেই থাকবি। নিহান বিকালে নিশিকে নিয়ে শপিং করতে গিয়েছিল। আসার সময় নিশি দেখলো তার ভাইয়া কার সাথে কথা বলছে। নিশির সামনে যেতেই ছেলেটা নিহানকে উদ্দেশ্য করে বলল, এটা তোমার বোন? কি নাম যেন ভুলে গেছি। হ্যাঁ, আমার বোন, ওর নাম নিশি। নিশি এখন অনেক বড় হয়ে গেছে দেখছি। এই সবে 18 বছর বয়স, কিন্তু বয়সে বড় হলে কি হবে, মনের দিক থেকে আমার বোন এখনো পিছিয়ে আছে। তারপর ইমরান নিশির উদ্দেশ্য করে বলল, কিরে নিশি, আমায় চিনতে পারছিস না? নিশি অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে তাকে চিনতে পারল না। তারপর সে তার ভাইয়ার দিকে তাকিয়ে বলল, কেন ভাইয়া, আমি সত্যি সত্যি ওনাকে চিনতে পারছি না। পাশের গ্রামের সাজিদ আঙ্কেলের ছেলে ইমরান আমার সাথে পড়তো, আমাদের বাড়িতে অনেকবার এসেছে। তখন তুই ছোট ছিলিস, তাই হয়তো মনে করতে পারছিস না। নিহানের কথা নিশি বলল, হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি যে ছেলেটা পরীক্ষার সময় টুগলি করে ধরা পড়েছিল, সে ইমরান ভাই, তাই তো? নিশির কথায় নিহান হেসে ফেলল আর ইমরান বলল, ওই, তোকে এসব কথা কে বলেছে? কেন, ঝর্ণা আপু বলেছিল, তবে এখন নয়, অনেক দিন আগে বলেছিল, তাই আমি জানলাম। তা না হলে আমি কি করে জানবো? আমি কি তোমাদের সাথে পড়তাম? ও মিথ্যা কথা বলছে। আমি পড়াশোনা কেমন তোর ভাই ভালো জানে, তাই ভাইয়ার কাছ থেকে খবরটা নিবি। আর ঝর্ণাকে বিশ্বাস করবি না, ও একটা বাজে মেয়ে। কিন্তু আমার তো ঝর্ণা আপুকে ভালো লাগে। তা তো লাগবেই। এক সময় ও তোর ভাইয়ার প্রেমে পড়েছিল, তারপর আমার প্রেমে। ও প্রতি মাসে এক একজনের প্রেমে পড়ে, আর যে ওকে রিজেক্ট করে দেয় তার নামে উল্টোপাল্টা কথা বলে বেড়ায়।
ইমরানের কথা শুনে নিহান, নিশি সকলেই হেসে উঠল। নিশি বলল, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। ঝর্ণা আপু ওই রকমই। ও আমাকে একদিন বলেছিল তুই আমাকে ভাবি বলে ডাকবি। আমি এতদিনে বুঝতে পারলাম ও তাহলে বড় ভাই প্রেমে পড়েছিল। তবে ঝর্ণা আপুর ভালো করে বিয়ে হয়ে গেছে। ওর বরটাকে আমি দেখেছি, খুব সুন্দর দেখতে, একটা ছেলেও হয়েছে। ভালো হয়েছে। এখন আবার জামাইকে ছেড়ে আর কার প্রেমে পড়েছে কে জানে। না না, এখনো পুরোপুরি সংসার করছে। নিহান তখন নিশিকে চুপ করিয়ে দেয় আর ইমরানের উদ্দেশ্য বলে, ইমরান, তোদের গ্রামের ইকবাল আঙ্কেলের খবর কি? ইকবাল আঙ্কেল বলতেই ইমরান কিছু বুঝতে পারে না। সে বলল, ইকবাল আঙ্কেল বলতে কার কথা বলছিস? ইকবাল চৌধুরী, চৌধুরী পাড়ায় বাড়ি। বিজনেসম্যান, কাজের সূত্রে অনেক জায়গায় থাকতো। ওর মেয়ের নাম নীলিমা। ওই ভদ্রলোক আমাকে প্রথমে ব্যাংকের চাকরির সুযোগ করে দিয়েছিল। নিহানের কথা ইমরান এবার বুঝতে পারল। তারপর বলল, বুঝতে পেরেছি, তুই ইকবাল চাচার কথা বলছিস। তুই কিছু জানিস না ওদের সম্বন্ধে? না, তুই তো জানিস আমি অন্য জায়গায় থাকি, ছুটি সেরকম পাই না। আর ঈদের জন্য ছুটি নিয়েছি, আর সেই সাথে বাড়ি করার পরিকল্পনা আছে। কেন, কি হয়েছে ওদের? ইকবাল চাচা তার পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছিল বলে তাকে মামার বাড়ি রাখতে গিয়েছিল, আর ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইকবাল চাচা, ওর ছেলে, স্ত্রী, ড্রাইভার সবাই মারা যায়। আর মেয়েটার মামার বাড়িতে ছিল, বেঁচে গেছে। ওদের চাচাতো ভাইয়ের থেকে খবরটা শুনেছি, বেশ কিছুদিন আগের ঘটনা। মেয়েটা এখনও ওর মামার বাড়িতেই থাকে। ইমরানের মুখ থেকে ইকবাল আঙ্কেলের খবর শুনে নিহানের মনটা খুব খারাপ হয়ে গেল। এই আঙ্কেল ওকে প্রথম চাকরির জন্য সুপারিশ করেছিল। নিহান বাড়িতে এসে তার মাকে বলল, মা, আজকে আমার বন্ধু ইমরানের সাথে দেখা হলো। ইমরান বলছিল ইকবাল আঙ্কেল ও তার পরিবার রোড দুর্ঘটনায় মারা গেছে। শুধু ওর মেয়ে নীলিমা বেঁচে আছে, আর ও নাকি ওর মামার বাড়িতে আছে। হ্যাঁ বাবা, কিছুদিন আগে ঘটেছে, আমিও খবর পেয়েছি। এদিকে নীলিমা তার মামার বাড়িতে পড়তে বসেছিল। ঠিক সেই সময় তার মামা জিশান আসে আর তাকে বলে, নীলিমা, একবার তোদের বাড়ি যেতে হবে। কেন মামা? তোদের বাড়িটা ভেঙে একজন প্রমোটার বিল্ডিং তৈরি করেছে। তোদের ওখান থেকে আজকে আমাকে একজন ফোন করেছিল, তোর বাবার জানাশোনা লোক। প্রমোটার বলছে তোর বাবা নাকি বাড়িটা তাকে বিক্রি করে দিয়েছে, বাজারে দেনা হয়ে গিয়েছিল বলে। কিন্তু আমরা তো এই ব্যাপারে কিচ্ছু জানি না, তুই কি জানিস? মামার কথা শুনে নীলিমা অবাক হয়ে গেল আর বলল, না মামা, সেরকম তো কিছু হয়নি। বাবা আমাদেরকে সব কথাই বলতো, এসব কথা তো কখনো বলেনি। ঠিক আছে, কালকে তোকে নিয়ে আমি যাব, গিয়ে ওই প্রমোটারের সাথে কথা বলবো। ইকবাল চৌধুরী মারা যাওয়ার পর তার মেয়ে নীলিমা তার মামাদের বাড়িতেই ছিল। বাবা মা ভাইয়ের মৃত্যুর পর তাকে তার মামা নিজের কাছেই রেখেছে। নীলিমার একটাই মামা, জিসান। তার ওষুধের দোকান আছে। জিসান নীলিমাকে খুব ভালোবাসে। নীলিমা ওর নানু খুব আদরের, ওকে ওর মামি পছন্দ করে না। কিন্তু নীলিমার নানুর ভয়ে ওর মামি কিছু বলে না। হঠাৎ তার মামার কাছে খবর যায় ইকবাল চৌধুরীর বাড়ি নাকি কোনো প্রমোটার ভেঙে ফেলছে। তারপরের দিন জিসান ও নীলিমা ছুটে আসে, দেখে বড় গাড়ি ঢুকিয়ে পুরো বাড়ি ভেঙে ফেলেছে। আবার সেখানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে। জিসান জাভেদ খন্দকারকে জিজ্ঞেস করলো, আপনি কেন এই বাড়িটা ভাঙছেন? এটা তো আমার দুলাভাইয়ের বাড়ি। দুলাভাই মারা গেছে, কিন্তু তার মেয়ে এখনও আছে। আপনি কাউকে জিজ্ঞাসা না করে কেন এই কাজ করছেন? আপনি হয়তো জানেন না যে আপনার দুলাভাই এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়েছিল। বিজনেস করতে গিয়ে আপনার দুলাভাই অনেক টাকা লস খেয়েছিল, আর 8 লাখ টাকার বিনিময়ে আমাকে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আপনি চাইলে কাগজ দেখতে পারেন। কথাটা বলে জাভেদ খন্দকার তাকে কিছু কাগজপত্র দেখায়। তখন পাশ থেকে নীলিমা বলে, এসব মিথ্যে কথা মামা, তুমি বিশ্বাস করবে না। আমার বাবা কখনো বাড়ি বিক্রি করতে পারে না। বাবা যেদিন মারা যায় সেদিনও বাবা বলেছে আমার অবর্তমানে এই বাড়ির মালিক আমার ছেলে মেয়ে হবে। সেদিন বাবা আমাকে, ভাই আর মাকে নিয়ে তোমাদের ওখানে গিয়েছিল আমার পরীক্ষা হয়ে যাওয়ার জন্য। আমাকে রাখতে গিয়েছিল। তারপরই তো ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে গেল। আমার বিশ্বাস হয় না আমার বাবা বাড়ি বিক্রি করেছে। আর আমার বাবা দেনা ছিল না। আমার বাবার ব্যবসা ভালো চলছিল।
আমরা খুব সুখী পরিবার ছিলাম। উনি মিথ্যে কথা বলছেন। ওদের কথাবার্তার মাঝে 4-5 জন গুন্ডা টাইপের লোক সেখানে চলে আসে। তাদেরকে দেখে জিসান বুঝতে পারলো এই প্রমোটার সুবিধার নয়। তার উপর নীলিমা এখন বড় হয়েছে, না জানে ওর কিছু বিপদ হতে পারে। তাই সব কিছু চিন্তা করে জিসান নীলিমাকে বলল, নীলিমা, তুই হয়তো জানিস না তোর বাবা বিক্রি করে দিয়েছে। না মামা, বাবা বিক্রি করেনি। এই লোকটা ভালো নয়, লোকটা মিথ্যে কথা বলছে আমার বাবার নামে। এই মেয়ে, আমি মিথ্যা কথা বলছি? তোর বাবাই আমার কাছ থেকে টাকা নিয়েছে আর তুই সেটা জানিস না? জিসান দেখতে পায় একটা গুন্ডা মতো লোক নীলিমার দিকে অসভ্যভাবে তাকিয়ে আছে। জিসান কোনো উপায় না পেয়ে নীলিমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নীলিমা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, এই বাড়িটা আমার বাবা খুব শখ করে তৈরি করেছিল, কখনোই বাবা বিক্রি করতে পারে না। এদিকে নিহানের ছুটি শেষ হয়ে যায়। সে কাজের জায়গায় আসে। আজকে সে যখন ব্যাংকে ডিউটি শেষে অটো ধরবে বলে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় এক ব্যক্তি তার সামনে আসে আর নিহানের উদ্দেশ্যে বলে, স্যার, আপনার সাথে কিছু কথা আছে। অপরিচিত ব্যক্তিকে দেখে নিহান বুঝতে পারল না তার সাথে কি দরকার। সে কিছুক্ষণ ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করলো, তারপর বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি তো ওই ব্যাংকে চাকরি করেন? কিন্তু কেন? স্যার, আমার নাম মতিন শেখ। আমি একজন কৃষক, অনেক দূর থেকে এসেছি। আমি এই ব্যাংকের সময় গ্রাহক ছিলাম, কিন্তু এই ব্যাংক আমার সাথে ভালো ব্যবহার করেনি। ব্যাংকের ম্যানেজার লোকটা সুবিধার নয়। 4 বছর আগে আমি চাষের জন্য লোন নিয়েছিলাম 20,000 টাকা, আর সেই বছর প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়। আমাদের বিমা করা ছিল, সেই কারণে সরকার লোন মুকুব করে দেয়। কিন্তু ব্যাংক ম্যানেজার আমাদের চাপ দিচ্ছিল ব্যাংকে লোন শোধ করতে হবে। আমি সেই থেকে ব্যাংকে আসা বন্ধ করে দিয়েছি। সরকার সমস্ত লোকেরই চাষের লোন মুকুব করে দিয়েছে। কিছু লোক সেই সুবিধায় পেয়েছে। আমার কাছে খবর আছে তারা নাকি ম্যানেজারকে কিছু টাকা দিয়েছে, তাই ম্যানেজার তাদের কিছু বলেনি। কিন্তু আমি গরিব মানুষ, আমি কোথা থেকে টাকা পাবো, তাই আমি দিতে পারিনি। আমি কিছুদিন আগে শুনলাম নতুন একটা ছেলে ব্যাংকে এসেছে। সে খুব ভালো কাজ করছে। সে সবার কথা শুনে সবার সমস্যা মেটানোর চেষ্টা করে, আর সেই মানুষটা হলেন আপনি। তাই আপনি প্লিজ আমার সমস্যাটা মিটিয়ে দিন। আমি লোন শোধ করিনি বলে আমার স্ত্রী অ্যাকাউন্টে টাকা আটকে রেখেছে। বলেছে আগে ব্যাংকে লোন শোধ করতে হবে, তারপর আমার স্ত্রী সেই টাকা তুলতে পারবে। স্যার, ওইটা আমার মেয়ের বিয়ের টাকা। অনেক কষ্ট হলেও সেই টাকাটা আমি তুলিনি। আমার মেয়ে যখন হয় তখন আমার মা গরু বিক্রি করে ওই টাকাটা ব্যাংকে রেখেছিল। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি স্ত্রী কিছুতেই ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, যার জন্য স্ত্রী খুব কান্নাকাটি করছে। এই অবস্থা, আমি কি করব বলুন? ছেলের পক্ষ থেকে আমরা 6 মাস সময় চেয়েছি, তারা অপেক্ষা করতে রাজি আছে। স্যার, দয়া করে আপনি কিছু ব্যবস্থা করে দিন, যাতে ওই টাকাটা আমার স্ত্রী তুলতে পারে। এতক্ষণ মতিন শেখের কথাগুলো নিহান মন দিয়ে শুনল, তারপর বলল, ঠিক আছে, আমি এই বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলবো, তারপর আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ স্যার। মতিন শেখ সেখান থেকে চলে যায়। নিহান অটো চেপে তার ফ্ল্যাটে চলে আসে। সে নিজেও শুনেছে ম্যানেজার লোকটা ভালো নয়। সে একটু সময় নিতে চায়, তারপর বিষয়টা ম্যানেজারকে জানাবে। সে একদিন অফিসে কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। সেখানে কিছু জিনিস তার চোখে পড়ে, তার সন্দেহ হয়, তবু সে কাউকে কিছু বলে না। তারপরের দিন নিহান ব্যাংকে গিয়ে ম্যানেজারের কেবিনে যায় আর বলে, স্যার আসবো? নিহানের কথা ম্যানেজার শরীফুল বলল, হ্যাঁ ভেতরে এসো। ম্যানেজারের অনুমতি পেয়ে নিহান ভিতরে ঢুকে। শরীফুল তাকে বসতে বলে। নিহান ম্যানেজারকে বলল, স্যার, কয়েক বছর আগে এক ব্যক্তি চাষের লোন নিয়েছিল, কিন্তু সে বছর প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে সরকার লোন মুকুব করে দিয়েছিল। এই খবরটা আমরা সকলেই জানি। তারপরও আপনি এক চাষিকে লোন শোধ করতে বলেছিলেন, কিন্তু সে শোধ করেনি। এখানে তার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, আর তাতে 30,000 টাকা আছে। সেই টাকাটা তার স্ত্রী তার মেয়ের বিয়ের জন্য ব্যাংকে রেখেছিল। তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী এই টাকাটা তুলতে পারছে না। আপনি বলেছেন তার স্বামী ব্যাংকের লোন শোধ না করলে আপনি টাকা তুলতে দেবেন না। সরকার তো লোন মুকুব করে দিয়েছে, তা সত্ত্বেও আপনি কেন তাকে চাপ দিচ্ছেন? আর তার স্ত্রী টাকা কেন আটকে রেখেছেন? নিহানের কথাটা শেষ করার সাথে সাথে ম্যানেজার শরীফুল রেগে বলল, তোমাকে সব কথা কে বলেছে? কিছুদিন আগে ওই ব্যক্তি আমায় বলেছে। এই ব্যাংকের ম্যানেজারকে? কেন স্যার, আপনি? এরপরে ওই ভদ্রলোক যখন তোমাকে কিছু বলবে তখন ওনাকে আমার সাথে কথা বলতে বলবে। আর একটা কথা জেনে রাখো, আমি আমার কাজের জন্য কারো কাছে কৈফিয়ত দেই না।
আর তুমি তো দুদিনের ছেলে। শরীফুলের কথা শুনে নিহান বলল, কিন্তু স্যার, দেখো নিহান, তুমি বছর খানেক এই ব্যাংকে চাকরি পেয়েছো, তাই তোমাকে কতগুলো বিষয়ে সাবধান করে দিচ্ছি। তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না। আমি এই ব্যাংকের ম্যানেজার পদে আছি, 20 বছরের উপর আছি, তাই আমার পিছু লাগার চেষ্টা করবে না। যেমন কাজ করছো কর, যদি কোনোভাবে আমার ক্ষতি করার চেষ্টা করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকে রাখ, ওকে? আর তুমি তো গরিবের ছেলে, তাই চাকরির মূল্য তোমার কাছে অনেক বেশি। অনেক কষ্ট করে তুমি এই চাকরি পেয়েছো, তাই জলে নেমে কুমিরের সাথে বিবাদ করতে যেও না, ফল কিন্তু ভালো হবে না। আর এখন নিজের কেবিনে যাও। নিহান কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সে কেবিনে গিয়ে ভাবতে থাকে সামান্য এই কথাটা বলতেই ম্যানেজার কেন এত রেগে গেল। তার কিছুদিন পরে নিহান কিছু ফাইল দেখছিল, আর ঠিক সেই সময় ম্যানেজার সেখানে প্রবেশ করে আর নিহানকে বলে, কি করছো তুমি এখানে? নিহান কিছু বলার আগে শরীফুলের চোখ গেল ফাইলগুলোর উপর। শরীফুল রেগে গিয়ে নিহানকে বলল, এই ফাইলগুলোতে কে হাত দিতে বলেছে? আমি ব্যাংকের ম্যানেজার, আমার অনুমতি ছাড়া তুমি কেন এই ফাইলগুলোতে হাত দিয়েছো? সামান্য ফাইলগুলোতে হাত দিয়েছে বলে ম্যানেজার এত রেগে গেল কেন? নিহার কিছু বুঝতে পারল না। সে শান্ত স্বরে শরীফুলের উদ্দেশ্যে বলল, স্যার, এই ফাইলগুলোতে তো ধুলো জমে গিয়েছিল, তাই পরিষ্কার করতে গিয়ে চোখে পড়লো। এমনিতে আজকে বৃষ্টি হচ্ছে, গ্রাহক কম এসেছে, তাই কাজ কম আছে বলে পরিষ্কার করছিলাম, আর কিছু নয়। আর তার জন্য আপনি এত রেগে যাচ্ছেন কেন, আমি ঠিক বুঝতে পারছি না। নিহানের প্রশ্নে শরীফুল বিরক্ত হলো আর বলল, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয়। আমি যা বলছি তাই হবে। আর ওই সব পুরনো ফাইল তুমি বার করবে না। এখন যাও এখান থেকে। আমি ব্যাংক ম্যানেজার, যা করব আমি করব। শরীফুলের কথা নিহান বুঝতে পারলো, তবে সে মুখে কিছু বলল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে এলো। নিহান কাজে মন দিল। অফিস শেষ হয়ে গেলে নিহান তার কলিগ আরিয়ানকে বলল, আরিয়ান, তুই তো বাড়ি ফিরবি। নিহানের কথা আরিয়ান বলল, না, আজকে বাড়ি যাব না। তুই যে ফ্ল্যাটে থাকিস ওই দিকেই যাব। আমার এক খালা থাকে, মা কিছু জিনিস দিয়েছে খালাকে দেওয়ার জন্য। ভালো হয়েছে, তুই চল, তোর সাথে আমার কিছু কথা আছে। দুজনেই অটোতে উঠল। গন্তব্যে পৌঁছে আরিয়ান নিহানকে বলল, কি যেন বলবি বলছিলিস? আরিয়ানের কথায় নিহান বলল, আমার মনে কিছু বিষয়ে প্রশ্ন আছে। আজ বছর খানেক হলো এই ব্যাংকে আমি জয়েন করেছি। আজকে কিছু পুরনো ফাইল দেখেছিলাম বলে ম্যানেজার আমাকে খুব বকাঝকা করলো। আমি কিছু বুঝতে পারছি না। তারপর সেদিন বাড়ি ফেরার পথে একজন কৃষক আমায় ধরেছিল। সেই কৃষকের সাথে নিহানের কি কথা হয়েছে সমস্ত ঘটনা নিহান আরিয়ানকে খুলে বলল। নিহানের কথা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই গরিবের ছেলে, খুব কষ্ট করে চাকরিটা পেয়েছিস। চাকরিটা তোর কাছে অনেক বড়, তাই তো? আরিয়ানের কথা নিহান কিছু বুঝতে পারল না। সেদিন ম্যানেজারও একই কথা বলেছিল। সে বলল, হ্যাঁ, গরিবের ছেলে, তাতে কি হয়েছে? তাহলে চুপচাপ থাক, ম্যানেজারের সঙ্গে বিবাদে জড়াস না। তুই কি বলছিস আরিয়ান? তা বলে আমি অন্যায় দেখলে প্রতিবাদ করব না? না, করবি না। তুই বুঝতে পারছিস না আমার কথা? এই ব্যাংকে প্রচুর দুর্নীতি হয়েছে, আর ম্যানেজার জড়িত। ম্যানেজারের হাত বহু দূরে, ওর সাথে টক্কর দিতে তুই পারবি না। সেজন্য আমরা সব জেনে চুপচাপ আছি। মাস শেষে বেতন পেয়ে যাচ্ছি, কি দরকার ঝামেলায় জড়ানো? আরিয়ানের কথা নিহান বুঝতে পারল না, তবে সে কিছু মন্তব্য করল না। নিহান চিন্তা করতে থাকে সে কি করবে। সে তখন ঠিক করলো তার পুরনো ব্যাংকের ম্যানেজার পারভেজ রহমানের কথা। পারভেজ রহমান তাকে খুব ভালোবাসে। সে তখন পারভেজ রহমানকে ফোন করলো আর বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো নিহান? স্যার, এমনিতে আমি ভালো আছি, কিন্তু কতগুলো বিষয়ে জানার জন্য আপনাকে ফোন করেছে, আর আপনার সাহায্য চাই। হ্যাঁ বলো, তুমি কি জানতে চাও? স্যার, বর্তমানে আমি বারাসাতের কাছে একটা ব্যাংকে আছি, কিন্তু এই ব্যাংকে প্রচুর দুর্নীতি হচ্ছে। ব্যাংকের ম্যানেজার নিজে জড়িত দুর্নীতির সাথে। তারপর নিহান পারভেজ রহমানকে সব কথা খুলে বলল আর বলল, স্যার, এত অন্যায় দেখার পর মুখ বুজে সহ্য করা যায় না। আপনি একটা রাস্তা দেখান। নিহানের কথা শুনে পারভেজ রহমান সবকিছু বুঝতে পারল। তারপরে বলল,
আমার মনে হয় ওই ম্যানেজারের উপর বড় কোনো লোকের হাত আছে। তবে যাই হোক, আমি তোমাকে একজনের ফোন নাম্বার দেব, তুমি তার সাথে যোগাযোগ করবে। সে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সে মাঝে মাঝে ব্যাংকে নিরীক্ষা করে। সে তোমাকে সাজেশন দিতে পারে আর খুব ধীরে ধীরে কাজ করবে, কেউ যেন কোনোভাবে জানতে না পারে। আর তুমি কোনোভাবে তোমার কলিগদের সাথে একথা শেয়ার করবে না আর ম্যানেজারকে কিছু বলবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তারপর নিহানকে ফোন নাম্বার দেয় পারভেজ রহমান। ভদ্রলোকের নাম সেলিম আহমেদ। উনি একজন সিএ এবং প্রশাসনের সঙ্গে ভালো সখ্যতা আছে। নিহান ফোন করে তাকে সব কিছুর ঘটনা জানায়। তার কিছুদিন পর সেলিম আহমেদও একজন অফিসার ব্যাংকে আসে তদন্ত করতে। ব্যাংকের ম্যানেজার শরীফুলকে বলে, আপনি ব্যাংকের ম্যানেজার? সেলিম আহমেদের কথা শরীফুল বলল, হ্যাঁ স্যার, আমি 20 বছর ধরে এই ব্যাংকের ম্যানেজার পদে আছি। ঠিক আছে, কিছুদিন আপনাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। আপাতত নিহান আপনার জায়গায় কাজ করবে। আপনাদের ব্যাংকের অনেক খবর আমাদের উপর মহলে গেছে, তাই আমরা তদন্ত করতে এসেছি। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন আপনাকেই দায়িত্ব পালন করতে হবে না। তারপর ওরা শরীফুলের কাছ থেকে সমস্ত ফাইল নেয় আর নিহানকে দায়িত্ব দেয় আর খুব তাড়াতাড়ি রিপোর্ট দিতে বলে। ম্যানেজার সব বুঝতে পারে। তদন্তকারী টিম চলে গেলে শরীফুল নিহানকে উদ্দেশ্য করে বলে, নিহান, তুমি যেটা করছো ঠিক কাজ করনি, এর ফল তোমাকে একদিন পেতে হবে। সে দেখা যাবে, আগে সত্যিটা সামনে আসুক, তখন না হয় আমাকে হুমকি দেখাবেন। এখানে আমার কোনো ভূমিকা নেই, ওরাই আমাকে দায়িত্ব দিয়েছে, সেখানে আমি কি করতে পারি? শরীফুল কিছু বলল না। এদিকে নিহান দায়িত্ব নিয়ে পুরনো ফাইল বের করলো আর সেখানে সে অনেক কিছু অসঙ্গতি পেল। নিহান প্রথমে সে কৃষকের লোন মঞ্জুর করে, যেটা সরকার আগেই করেছিল। তার স্ত্রী যে টাকা ছিল ব্যাংকে সেটাও যাতে সে তুলতে পারে, তার মেয়ের বিয়ের জন্য তার ব্যবস্থা করে দেয়। তারপর দেখলো ইকবাল চৌধুরী নামে এক ব্যক্তি ব্যাংক থেকে একসময় লোন নিয়েছিল, কিন্তু সেই টাকা সে এখনও শোধ করেনি। নিহান সেই ঠিকানায় চিঠি পাঠালো, কিন্তু চিঠি ফিরে এলো। তারপর নিহান সেখানে নিজে গেল আর এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে ইকবাল চৌধুরী বলে এক ভদ্রলোক থাকতো, উনি এখন কোথায়? নিহানের কথা সে অপরিচিত ব্যক্তি বলল, স্যার, উনি তো অনেক দিন আগেই মারা গেছেন। মারা গেছে মানে? হ্যাঁ স্যার, উনি অনেক দিন আগেই মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। ওনার স্ত্রী ছেলে সবাই মারা গেছে, তবে ওনার একটা মেয়ে আছে। মেয়েটা এখন এখানে থাকে না। কোনো এক প্রমোটার ওই বাড়িটা ভেঙে বিল্ডিং তৈরি করেছে। মেয়েটা একদিন ওর মামার সাথে এসেছিল, কিন্তু মেয়েটাকে ওই ব্যক্তি পাত্তা দেয়নি। যখন ওর বাবা মা মারা যায়, মেয়েটা তখন ওর মামার বাড়ি ছিল। তারপর থেকে ওর মামার বাড়িতেই থাকতো। কিন্তু যখন শুনলো ওদের বাড়ি ভেঙে বিল্ডিং হচ্ছে, খবর পেয়েই এসেছিল, কিন্তু প্রমোটার জাভেদ আহমেদ পাত্তা দেয়নি। মেয়েটা কাঁদতে কাঁদতে মামার সাথে চলে যায়। তবে মেয়েটাকে আমাদের এখানে একটা শপিং মলে কাজ করতে দেখেছে অনেকে। তার বেশি আমরা কিছু জানি না স্যার। সেই ব্যক্তির কথা শুনে নিহান বুঝতে পারলো এই সে ইকবাল চৌধুরী যে ওকে চাকরি দিয়েছিল। সে শুনেছিল রোড অ্যাক্সিডেন্টে পরিবার সহ মারা গেছে ইকবাল চৌধুরী, কিন্তু মেয়ে জীবিত আছে। সে ব্যাংকে এসে ফাইলে দেখলো ইকবাল চৌধুরীর ফটো। সে বুঝতে পারলো এই সেই ইকবাল চৌধুরী। তারপর নিহান শপিং মলের ঠিকানায় চিঠি পাঠালো, যেখানে নীলিমা কাজ করে। শপিং মলের ম্যানেজার রাজীব নীলিমাকে ডেকে পাঠায়। নীলিমা তখন কাজ করছিল। হঠাৎ ম্যানেজার ডাকছে দেখে তার বান্ধবী কেয়া মজা করে বলল, ম্যানেজার মনে হয় কিছু গিফট দেবে বলে তোকে ডেকেছে। আমাকে দেবে কেন? ও তোকে দেবে। ম্যানেজার জানে তুই ওনাকে পছন্দ করিস। আমি পছন্দ করলেই হবে? উনি তো আমার দিকে ফিরেও তাকায় না। আমার কি মনে হয় জানিস, ব্যাটার কিছু সমস্যা আছে। তা না হলে আমার মতো সুন্দরী মেয়েকে কেউ এভাবে উপেক্ষা করে? সামনের সপ্তাহে তো দীঘা যাচ্ছি, ওখানে প্রপোজ করবি, যা হবে দেখা যাবে। তোরা তো দুঃখ আমি সহ্য করতে পারছি না কেয়া। আমি জানি রে, তাই তো তোকে এত ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। দেখবি তোর জীবনে খুব তাড়াতাড়ি কেউ না কেউ আসবে। ধুর, আমার ভাগ্য খুবই খারাপ। তা না হলে একসাথে আমার প্রিয় মানুষগুলোকে আমি হারিয়ে ফেলি। কথাটা বলে নীলিমা কেঁদে ফেললো। কেয়া তাকে সান্ত্বনা দিল আর বলল, আর কান্নাকাটি করিস না। দেখ ম্যানেজার কেন তোকে ডাকছি। ম্যানেজারের নাম রাজীব ইসলাম।
কেয়া রাজীবকে ভালোবাসে, কিন্তু রাজীব সেটা বুঝতে পারে না। রাজীব গম্ভীর প্রকৃতির মানুষ, খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। নীলিমা চোখের জল মুছে ম্যানেজারের কেবিনে আসে। রাজীব চৌধুরী এই শপিং মলের ম্যানেজার। আজ 8 বছর এই মলে তিনি আছেন। নীলিমা পারমিশন নিয়ে ম্যানেজারের রুমে ঢুকে তারপর জিজ্ঞেস করে, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? তোমার নামে একটা চিঠি এসেছে নীলিমা, আর ব্যাংক থেকে এসেছে। রাজীবের মুখ থেকে চিঠির কথা শুনে অবাক হয়ে গেল নীলিমা আর বলল, আমার নামে চিঠি এই অফিসে? ঠিক বুঝলাম না। তুমি এখানে কাজ করো, কাউকে বলেছো? তাই সে ঠিকানা দিয়েছে, তুমি পড়ো, দেখো লেখা আছে চিঠিতে। রাজীবের হাত থেকে চিঠি নিয়ে নীলিমা পড়া শুরু করলো। চিঠি পড়ে সে অবাক হয়ে গেল। এটা ব্যাংক থেকে এসেছে। চিঠিতে লেখা আছে তার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই লোন এখনো পরিশোধ করেনি। অবিলম্বে সেই লোন যেন পরিশোধ করা হয়। নীলিমার মনটা খারাপ হয়ে গেল। তাকে দেখে রাজীব বলল, কি ব্যাপার নীলিমা, চিঠিতে কি লেখা আছে যেটা পড়ে তোমার মনটা খারাপ হয়ে গেল? রাজীবের কথায় নীলিমা বলল, কিছু বুঝতে পারছি না স্যার। ব্যাংক থেকে চিঠি দিয়েছে, বাবা নাকি লোন নিয়েছিল বাড়ি করার জন্য, আর বাবা নাকি লোন শোধ করেনি। আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না স্যার। নীলিমার কথা শুনে রাজীব বলল, তুমি এক কাজ করো, তুমি ব্যাংকে গিয়ে কথা বলে এসো। আমি যতটা শুনেছি, আমার বাবা মার গ্রামের বাড়িতে বিয়ে হয়েছিল। তারপর বাবা ব্যবসার জন্য শহরে থাকতো, বাড়ি ভাড়া নিয়ে, আর ওইখানে আমরা 2 ভাই বোনের জন্ম। তারপর বাবা জায়গা কিনে বাড়ি করে। আমার যখন 5 বছর, ভাইয়ের 2 বছর, তখন আমরা ওই বাড়িতে যাই। আমরা 15 বছর ওই বাড়িতে ছিলাম। তারপর হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবা মা ভাই মারা গেল। আমি তখন মামার বাড়িতে ছিলাম। আমি একা বলে আমার নানু আমাকে ওই বাড়িতে পাঠায়নি। তারপর যখন শুনলাম আমাদের বাড়ি ভেঙে বিল্ডিং তৈরি হচ্ছে, তখন আমি আর মামা গিয়েছিলাম। আমাদের প্রমোটার বলেছিল বাবা নাকি ব্যবসা করতে গিয়ে বাজারে দেনা হয়ে গিয়েছিল, তাই বাবা ওনাকে বাড়িটা বিক্রি করে দিয়েছে। তারপর থেকে আমি আর ওইদিকে যাই না। এদিকে নানু মারা যায়, আমার মামিও অশান্তি করে। তখন থেকে আমি কিছু কাজ করার চেষ্টা করি, তারপর এই কাজটা পেয়ে যাই। আর তারপর থেকে আমি লেডিস হোস্টেলে থাকি। আমি তো কিছু বুঝতে পারছি না। দেখি মামাকে ফোন করব, মামা কি বলে, তারপর দেখা করব। নীলিমা মামাকে ফোন করে, কিন্তু মামা দিল্লি গেছে, আসতে পারবে না, তাই সেও আসতে পারে না। নীলিমার কাছে আবার চিঠি যায়, কিন্তু নীলিমা দেখা করে না। অবশেষে নিহান আর আরিয়ান দুজনে মিলে নীলিমার কাছে আসে। ম্যানেজারকে জিজ্ঞেস করে নীলিমাকে ডেকে আনার জন্য। ম্যানেজার লোক মারফত খবর পাঠিয়ে নীলিমাকে ডেকে পাঠায়। নীলিমা আসতে নিহান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলিমার দিকে। নিহান নীলিমাকে বলল, ম্যাডাম, আপনার কাছে 2 বার চিঠি পাঠানো হয়েছিল আমাদের ব্যাংকের থেকে, কিন্তু আপনি দেখা করেননি কেন? নিহানের কথা শুনে নীলিমার ভয় লাগছিল, তবু সে ভয়কে সরিয়ে দিয়ে নিহানকে বলল, সরি স্যার, যে ব্যাপারে আমি কিছুই জানি না সে ব্যাপারে আমি কি কথা বলবো? কিছু জানেন না মানে? আপনার বাবা লোন নিয়ে বাড়ি করেছিল, সেটা আপনি জানতেন না? বাবা যখন বাড়ি কিনেছিল তখন আমি ছোট ছিলাম, তাই আমি কিছুই জানি না। তারপরে তো রোড অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সকলে মারা যায়। তখন আমি মামার বাড়িতে ছিলাম, আর আমি একা বলে মামা পাঠায়নি আমাকে। তারপর প্রমোটার আমাদের বাড়ি ভেঙে বিল্ডিং তৈরি করেছে, খবর পেয়ে এসেছিলাম। কিন্তু আমি কিছু বলতে গেলে উনি বললেন আমার বাবার নাকি দেনা ছিল, সে কারণেই বাড়িওয়ালা বাড়িটা ওনাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু আমি জানি বাবার বাজারে কোনো দেনা ছিল না। আমার কাছে সবটা ধোঁয়াশা। আগে মামা তবু সাহায্য করত, এখন তো মামাও কিছু করছে না। আমি নিজে রোজগার করে আমার জীবন চালাচ্ছি। কি অবস্থায় আমি কি করব বলুন? আমি শপিং মলে কাজ করি আর একটা লেডিস হোস্টেলে থাকি। আগে মামার বাড়িতে থাকতাম, তখন আমার নানু ছিল, কিন্তু নানু মারা যাওয়ার পর আমার মামি আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। আমি বান্ধবীর সাহায্যে এই কাজটা জোগাড় করে কোনোভাবে নিজের পেটটা চালাচ্ছি। আর বাবার দেনা শোধ করব, আমার কাছে তো কিছুই নেই। আমার বাবা যদি কিছু ভুল করে থাকে তার শাস্তি আমি পেতে রাজি। আপনারা বরং আমাকে পুলিশের কাছে দিয়ে দিন।
নীলিমার কথা শুনে নিহান নীলিমার দিকে তাকিয়ে রইল। দেখলো নীলিমার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নিহান বলল, ঠিক আছে ম্যাডাম, আপনাকে কান্নাকাটি করতে হবে না। আপনি কালকে একবার ব্যাংকে যাবেন, একজন অফিসার আসবে, আপনি তার সাথে কথা বলবেন। কখন যাব স্যার? লাঞ্চের পর আপনি যাবেন। এদিকে আকাশ ফোন করেছে তামিমকে। তামিম তখন ওয়াশরুমে থাকায় তার বোন নিশি ফোনটা রিসিভ করার বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? মিষ্টি কণ্ঠস্বর শুনে আকাশ মুগ্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ কথা বলতে পারে না। ওপাশ থেকে হ্যালো বলতে আকাশ স্বাভাবিক হয় আর বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি আকাশ খন্দকার বলছিলাম। এই তো তামিমের ফোন, আমি ওর সাথে কথা বলবো। 1 মিনিট ওয়েট করুন, আমি এখনই দিচ্ছি। নিশি ওয়াশরুমে গিয়ে তামিমের উদ্দেশ্যে বলল, ছোট ভাইয়াকে একজন ফোন করেছে, নাম বলেছে আকাশ খন্দকার, তোর সাথে কথা বলতে চাইছে, তুই ওর সাথে কথা বল। নিশির কথা বলা শেষ হওয়ার সাথে সাথে তামিম বেরিয়ে আসে ফোনটা নিয়ে। তামিম হ্যালো বলে ওপাশ থেকে আকাশ বলে, আরে তামিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তোমাকে যে জন্য ফোন করেছিলাম, 7 তারিখে একটা প্রতিযোগিতা আছে আমাদের বারাসাতের মাঠে। তুমি আমাদের নবজীবন ক্লাবের হয়ে অংশ নেবে। তুমি যদি আমাদের দলকে জেতাতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ স্যার, আমি অংশ নেব। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো তামিম? না স্যার, কিছু মনে করব না, আপনি বলুন। কিছুক্ষণ আগে আমি তোমায় ফোন করেছিলাম, ফোনটা একটা মেয়ে রিসিভ করেছিল। মেয়েটাকে? কেন স্যার, ও কিছু বলছে আপনাকে? আমার ছোট বোন, ওর নাম নিশু। ও খুব ছটফটে একটা মেয়ে, বড় হয়েছে, এখনও সেরকম বুদ্ধি হয়নি। যদি কিছু বলে থাকে আমি ওর হয়ে সরি বলছি। তামিমের কথা শুনে আকাশ হাসলো আর বলল, না, তোমার বোন আমায় কিছু বলেনি, আমি এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি যদি তোমাদের বাড়ি কালকেই যাই, তোমার কোনো অসুবিধা আছে? আকাশের কথায় তামিম কিছু বুঝতে পারল না। আকাশের মতো বিজনেসম্যান কেন তাদের বাড়ি আসতে চাইছে। সে বলল, অসুবিধা হবে না, আপনি কখন আসতে চান বলুন। কালকে বিকেল 5টায় আমি তোমাদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে স্যার, আমাদের বাড়ির ঠিকানা আপনাকে SMS করে দিচ্ছি, আর আপনি আসার আগে আমাকে একটু নক করবেন। আসলে নিশির কণ্ঠস্বর আকাশের ভালো লেগেছে। আকাশ নিশিকে দেখতে চাইছে। আকাশ হলো জাভেদ খন্দকারের একমাত্র ছেলে, বয়স 28 বছর। সে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। মেয়ে দেখলে তার মনে নানা রকম অনুভূতি জাগে এবং একাধিক নারীর সাথে তার সম্পর্ক। তারপরের দিন আকাশ আসে তামিমদের বাড়িতে। তামিম বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আকাশ আসতে তাকে ভেতরের রুমে নিয়ে যায়, তারপর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশের মনটা খচখচ করছে। সে থাকতে না পেরে তামিমকে বলল, সেদিন আমি যখন ফোন করেছিলাম, একটা মেয়ে ফোন তুলেছিল। তুমি বলেছিলে ও তোমার বোন। তোমার বোন বাড়িতে নেই? হ্যাঁ, বোন বাড়িতে আছে। কই, আমার সাথে আলাপ করিয়ে দিবে না? আকাশের কথায় তামিম কি বলবে বুঝতে পারল না। সে তখন তার মায়ের দিকে তাকিয়ে রইল, কারণ নিশি বড় হয়েছে বলে তার মা বাইরের অপরিচিত কারোর কাছে আসতে বারণ করে। তামিমের মা সাইনাস বেগম তামিমকে বলল, আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নিশি নাস্তা নিয়ে আসে আকাশের সামনে। আকাশকে সালাম দিয়ে বলে, আমি তামিমের বোন, আমার নাম নিশি। আকাশ তখন একদৃষ্টিতে নিশির দিকে তাকিয়েছিল। নিশির অস্বস্তি লাগছিল। তামিম বুঝতে পেরে বলল, স্যার, আপনার জন্য নাস্তা আপনি খান। তামিমের কথায় আকাশের ঘোর ভাঙে। সে তখন বলে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর নিশিকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো নিশি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তুমি কিসে পড়ো? অনার্স 2য় বর্ষের ছাত্রী। কোন কলেজে, কোন ডিপার্টমেন্ট? নিশি কলেজ আর ডিপার্টমেন্টের নাম বলে। তারপর আকাশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। আকাশের কথাবার্তা তার মা, তামিম ও নিশির খুব পছন্দ হয়। তারপরের দিন নিশি কলেজে এসে দেখতে পায় আকাশ দাঁড়িয়ে আছে। নিশিকে দেখে আকাশ বলল, তুমি চিনতে পারছো নিশি? কেন চিনতে পারবো না, আপনি তো কালকে আমাদের বাড়ি গিয়েছিলেন। তোমার জন্য আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আকাশের কথা শুনে নিশি অবাক হয়ে বলল, আমার জন্য? কিন্তু কেন স্যার? তোমার ফোন নম্বরটা আমাকে দিবে? আমার ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন? আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আমার মতো ফালতু মেয়ের ফোন নাম্বার নিয়ে আপনার কি কাজ? দরকার আছে তাই বললাম। প্রথম যেদিন তুমি ফোন করেছিলে, তোমার গলার ভয়েস শুনে তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। তারপর থেকেই তোমাকে দেখার জন্য আমি ছটফট করছি। তাই তো সব কাজ রেখে কালকে চলে গিয়েছিলাম। তোমার ভাইয়া আর মায়েদের সামনে তোমার ফোন নম্বর চাইতে পারিনি।
তাই আজকে কলেজের সামনে দাঁড়িয়ে আছি তোমাকে বলবো বলে। আকাশের কথা শুনে নিশি সব বুঝতে পারে। সে কিছু না বলে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আকাশ বলে, কি হলো নিশি, কথা বলছো না যে? সরি স্যার, আমার একটু সমস্যা আছে, ফোন নাম্বার দেওয়া যাবে না। কি সমস্যা? আমার মা বারণ করেছে কোনো ছেলেকে নাম্বার দিতে। আর একটা কথা, আপনি অনেক বড় লোক আর আমি বড় লোকদের পছন্দ করি না। এটা আবার কিরকম কথা? আমি বড় লোক, আমার কি তোমাকে ভালো লাগতে পারে না? আমি জানি না স্যার, আমার মনে হয় তাই বললাম। আর জানেন তো, মেয়েরা বড় হলে মায়েদের একটু চিন্তা হয়। মা মায়ের জায়গা থেকে আমাকে সতর্ক করেছে। তার মানে আমি বড় লোকের ছেলে বলে তুমি আমায় রিজেক্ট করছো? ঠিক আছে, আমাকে তোমায় ভালোবাসতে হবে না, আমার সাথে সম্পর্ক করতে হবে না, কিন্তু ভালো বন্ধু হতে পারে তো না, সেখানে তোমার অবজেকশন আসে? আকাশের কথা শুনে নিশি হাসতে থাকে আর বলে, না, বন্ধুত্বের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তাহলে ফোন নম্বর পেতে পারি তো? দিচ্ছি, তবে রাত 10টার পর করবেন। মা ঘুমিয়ে পড়লে আমি কিছুক্ষণ পরে ঘুমাই। মা যদি জেগে থাকে তাহলে অসুবিধায় আছে। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ মনে মনে ভাবে, আজ পর্যন্ত আমাকে কেউ রিজেক্ট করেনি, এই প্রথম তুমি রিজেক্ট করলে। মেয়েরা আমার জন্য পাগল, আর তুমি একটা পুচকি মেয়ে আমাকে না বলছো? এমনিতে তোমাকে আমার ভালো লেগেছে, আগে বন্ধুত্ব করি, তারপর দেখা যাবে তুমি আমার যোগ্য কিনা। এদিকে শরীফুল খুব চিন্তায় আছে। চাকরি তো যাবে, সেই সাথে জেল জরিমানা হবে, দুটোই হবে। সে তার বন্ধু প্রমোটার জাভেদ খন্দকারকে ফোন করলো আর বলল, হ্যালো জাভেদ ভাই, আমরা তো সমস্যায় পড়ে গেলাম। শরীফুলের কথা বুঝতে না পেরে জাভেদ খন্দকার বলল, তুমি কি বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না শরীফুল। আমাদের ব্যাংকে দুর্নীতি হয়েছে, তার তদন্ত চলছে। তারপর শরীফুল জাভেদ খন্দকারকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে জাভেদ খন্দকার বলল, তাই নাকি? ইকবাল চৌধুরী মেয়েকেও চিঠি পাঠিয়েছে? আমি তো চিন্তায় আছি, এখানে তোমার আমার দুজনের নাম চলে আসবে। তুমি ইকবাল চৌধুরীর ডকুমেন্ট দিয়ে তার সই জাল করে ব্যাংক থেকে লোন নিয়েছো। ইকবাল চৌধুরী মারা গেছে, কিন্তু মেয়ে বেঁচে আছে। মেয়েটার শপিং মলে কাজ করে সেখানে গিয়ে দেখা করে এসেছে। কি কথা হয়েছে আমি ঠিক জানি না। তাছাড়া এখানে শিল্পপতি কাশেম মাহাতোর অনেক টাকা আছে, কিছু ফিক্স ডিপোজিট আছে, ওগুলো সব ওদের হাতে চলে গেছে। আর আমার কিছু করার নেই, শুধু বসে দেখা ছাড়া। শরীফুলের কথা শুনে জাভেদ খন্দকার চিন্তিত হয়ে বলল, ফাইলগুলো সরিয়ে ফেলোনি কেন? আমি বুঝতে পারিনি এরকম হবে। 20 বছর আমি এই ব্যাংক কাজ করছি, যারা আসে সবাই আমার কথা শোনে, কিন্তু এ আমার কথা শুনলো না, আবার আমার শাস্তির ব্যবস্থা করছে। ছেলেটাকে টাকা দিয়ে চুপ করানো যাবে না? না, সে উপর মহলে অভিযোগ করছে, সেখান থেকে ওকে দায়িত্ব দিয়েছে। ওরা অফিসে এসেছিল, আমার হাত পা পুরো বেঁধে রেখেছে। যতদিন তদন্ত চলবে ততদিন আমার কিছু করা যাবে না। তারপর সত্য যখন সামনে আসবে তখন ওরা আমার ব্যবস্থা করবে। চাকরি তো যাবেই, জেল জরিমানা দুটোই হবে। শরীফুলের কথা শুনে জাভেদ খন্দকার চিন্তা করতে লাগলো। এদিকে আজকে নীলিমা এসেছে নিহানের কাছে। নিহান তখন অফিসের কাজ করছিল। নিহানের নাম বলতে ব্যাংকের একজন কেয়ারটেকার নীলিমাকে নিয়ে গেল নিহানের কাছে। নীলিমাকে দেখে নিহান বলল, কেমন আছো নীলিমা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করো না, তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। তারপর কিছুক্ষণ নিহান নীলিমার দিকে তাকিয়ে রইল আর বলল, নীলিমা, একটা কথা বলি। বলেন। তুমি আমায় চিনতে পারছো না? নীলিমা এতক্ষণ মাথা নত করে বসেছিল। নিহানের কথায় নীলিমা নিহানের দিকে তাকায়। তারপর নিহানকে ভালো করে দেখে সে বলে, চেনা চেনা লাগছে, কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? যদি আমি পরিচয় দিই তাহলে তুমি আমাকে চিনতে পারবে তো? নিহানের কথা শুনে নীলিমা মজা করে বলল, চেষ্টা করব স্যার। আমাদের পাশের গ্রামে তোমাদের বাড়ি। আমার নাম নিহান মোল্লা। আমি প্রথম তোমার বাবার সুপারিশেই ব্যাংকে চাকরি পাই। মনে আছে তুমি তোমার বাবার সাথে একদিন সবজি কিনতে গিয়েছিলে, আর সেই সবজি আমি বিক্রি করছিলাম। তোমার বাবা আমাকে দেখা করার কথা বলেছিল। তারপর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার বাবা তখন ছিল না। আমি তোমারই জিজ্ঞাসা করছিলাম তোমার বাবা কোথায়, মনে আছে? নিহানের কথা বুঝতে পেরে নীলিমা বলল, বুঝতে পেরেছি স্যার, কিন্তু তখন আপনি অনেক
রোগা ছিলেন, এখন একটু মোটা হয়ে গেছেন। আর আপনাকে দেখতেও ভালো লাগছে। আগে বুঝি দেখতে ভালো লাগতো না? আগের চেয়ে এখন অনেক সুন্দর লাগছে আপনাকে। ও তাই বুঝি। ঠিক আছে, পরিচয় দিলাম, চিনতে পারলে এটাই ভালো লাগছে। এখন বলি কাজের কথা। হ্যাঁ স্যার, সেটা জানতে তো আপনার কাছে এসেছি। তোমার বাবা এই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছিল, কিন্তু তুমি বলছো তুমি এ বিষয়ে কিছু জানো না। ব্যাংকের কাছে তার তথ্য আছে, আর তোমার কাছে কোনো কাগজ আছে? সেদিন তো আপনাকে বললাম আমি তখন মামার বাড়িতে ছিলাম, আর আমি একা বলে মামা আসতে দেয়নি। বাবা মা মারা যাওয়ার পর ওই বাড়িতে আমি আর আসিনি। মামা একদিন এসে শুধু আমার পড়ার বইগুলো নিয়ে গিয়েছিল। তারপর আমাদের বাড়ি ভেঙে ওখানে বিল্ডিং তৈরি করা হয়। বাড়িতে যা কিছু ছিল ওই প্রমোটার মনে হয় বিক্রি করে দিয়েছে। কিন্তু নীলিমা, ব্যাংক ছাড়বে না, টাকা তো তোমাকে দিতেই হবে। নিহানের কথায় নীলিমা কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি কি করে শোধ করব? 8 লাখ টাকা আমার কাছে নেই। আমি নিজেই তো এখন ভিখারি হয়ে বসে আছি। কিন্তু নীলিমা, আমার তো কিছু করার নেই। আমি চেষ্টা করতে পারি, তবে এই ব্যাপারে তোমাকে আমার সঙ্গ দিতে হবে, কারণ তোমার বাবার উত্তরাধিকার একমাত্র তুমি। তোমার বাবা বাড়িটা প্রমোটার জাভেদ খন্দকারকে বিক্রি করেছে। আমার মনে হচ্ছে ও তোমাদের মিথ্যে কথা বলেছে। ও সিগনেচার নকল করে তোমার বাবার নামে মিথ্যে বলছে। তুমি যদি কোর্টে যাও, কোর্ট তদন্ত করতে বলবে, তাহলে সবকিছু সামনে চলে আসবে। তোমার অভিভাবক এখন কে? অভিভাবক বলতে মামার সাথে কথা হয়। ঠিক আছে, তুমি তোমার মামার সাথে কথা বলো, আর কোর্টে জাভেদ খন্দকারের বিরুদ্ধে কেস করো যে আমাদের বাড়ি জোর করে দখল করে নিয়েছে। কিন্তু কথাটা নীলিমা শেষ করতে পারল না, তার আগে নিহান বলল, কোনো কিন্তু না নীলিমা, আমি উকিলের ব্যবস্থা করে দেবো। তুমি কেস ফাইল করো, দেখবে সত্যটা সামনে আসবে। আমার মনে হচ্ছে তোমার বাবার নামে ওই ব্যাংক থেকে লোন নিয়েছে, আর ওই নকল সিগনেচার করে জোর করে বাড়ি দখল করেছে। সবই ম্যানেজার আর প্রমোটার জাভেদ খন্দকারের ষড়যন্ত্র। তুমি ভয় পাবে না, আমি আছি তোমার সাথে। ঠিক আছে, আমি মামার সাথে কথা বলবো। সমস্যা নেই, প্রয়োজন হলে তোমার মামার সাথে আমি কথা বলবো। আমার ফোন নাম্বার তোমার কাছে রাখো, আর তোমার নাম্বারটা আমাকে দাও। ঠিক আছে স্যার। নীলিমা রাতের বেলা তার মামাকে ফোন করে। মামা জিসান তাকে খুবই ভালোবাসে, কিন্তু মামি তাকে পছন্দ করে না। ফোনটা প্রথমে তার মামি রাবেয়া বেগম ধরল আর বলল, হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি নীলিমা বলছি। কেমন আছো মামি? নীলিমার কথায় রাবেয়া বেগম একটু বিরক্ত হলো, আর বিরক্ত হয়ে এসে বলল, কি করতে ফোন করেছিস? বেশ তো সেদিন চলে গেলি, আবার কি এখানে আসার চিন্তা ভাবনা করছিস নাকি? আমি বলে দিলাম তোর দায়িত্ব নিতে পারবো না। বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, এবার কারো গলা ধরে ঝুলে পড়। মামির কথা শুনে নীলিমা কান্না করে দিল আর কাঁদতে কাঁদতে বলল, মামি তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? মামার সাথে আমার দরকার আছে, আমি ফোন করেছি। আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। আমি ভালো আছি, আমি কাজ করছি, আর আমি আমারটা চালিয়ে নিতে পারছি, সমস্যা হচ্ছে না। ওদের কথাবার্তার মাঝে রুমে ঢুকে নীলিমার মামা জিসান। সে রাবেয়াকে উদ্দেশ্য করে বলল, কে ফোন করেছে রাবেয়া? কে আবার ফোন করবে? তোমার আদরের ভাগ্নি নীলিমা। ঠিক আছে, তুমি আমাকে দাও, কোনো দরকার আছে তাই ফোন করেছে। আর তুমি ওকে উল্টাপাল্টা কিছু বলনি তো? উল্টোপাল্টা কেন বলবো? তবে একটা কথা বলে দিলাম, ও যেন আমাদের বাড়িতে না আসে। ও যদি আসে, আমি কিন্তু ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। বাবা মা ভাই মরে গেল, মেয়েটাকেও নিয়ে মরতে পারলো না। মেয়েটাকে আমাদের গলায় ছুরি দিয়ে চলে গেল। ফোনের স্পিকার জোরে দেওয়া ছিল। নীলিমা উপাস থেকে সবই শুনতে পাচ্ছিল। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তার মামা তার মামিকে ধমক দিতে সে সেখান থেকে চলে গেল। তারপর জিসান বলল, নীলিমা বল, কি বলবি? কেন ফোন করেছিস? নীলিমা কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর তার মামা আবার বলার পর নীলিমা বলল, মামা এর আগে ফোন করেছিলাম, কিন্তু তখন তো তুমি দিল্লিতে ছিলে, তাই কথা হয়নি। কিন্তু বিষয় আছে, তোমার সাথে আলোচনা করার জন্য ফোন করেছি। তারপর নীলিমা তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলল, এমনকি নিহান তাকে কোর্টে কেস ফাইল করতে বলেছে সেটাও বলল। সব শুনে জিসান বলল,
তুই ওই ছেলেটাকে চিনিস? হ্যাঁ মামা, ও আমাদের গ্রামের পাশের গ্রামের বাড়ি। বাবার সুপারিশই প্রথম ব্যাংকে চাকরি পেয়েছিল। আমি তো চিনতে পারিনি, ও পরিচয় দিতে আমি বুঝতে পেরেছি। ও হেল্প করবে, এমনকি উকিলের ব্যবস্থাও করে দেবে। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু ওনার সাথে একবার কথা বলো। আমি ওনার নাম্বারটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে নীলিমা, আমি কথা বলবো। আমার প্রথমে সন্দেহ ছিল প্রমোটারের ওপর। ওখানে কিছু লোক ছিল যাদের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল না। তোর নিরাপত্তার কথা ভেবে আমি তোকে নিয়ে ওখান থেকে চলে আসি। আমি 2 দিন একটু ব্যস্ত থাকবো, তারপরে ফোন করব। তুই চিন্তা করবি না। তোর বাবা ভালো লোক ছিল, ওর ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারবে না। তারপর মামা ভাগ্নে কিছুক্ষণ আলোচনা করে। তার মামা তাকে চিন্তা না করে ঘুমিয়ে পড়তে বলে। রাতের দিকে নীলিমা যখন ঘুমাতে যাবে তখন নিহান তাকে ফোন করে আর বলে, ঘুমিয়ে পড়েছো? না, ঘুম আসছে না। চিন্তা হচ্ছে? মামাকে ফোন করেছিলে? করেছিলাম। মামা কবে আসবে বললো? 2 দিন কাজের চাপ আছে, ব্যস্ত থাকবে, তারপর আসবে। কালকে ফাঁকা থাকবে? কেন? তাহলে দেখা করতাম। কাল তো সানডে, ছুটির দিন, তাই বলছিলাম। নিহানের কথা শুনে নীলিমা হাসতে হাসতে বলল, মিস্টার, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি কিন্তু সরকারি চাকরি করি না, আমি প্রাইভেটে করি। আমি একটা শপিং মলে কাজ করি। আর সানডে ছুটির দিন মানে সকলেই কেনাকাটা করতে আসবে, তাই আমার ছুটি কোনোভাবেই পাওয়া যাবে না। আপনি অন্য একদিন ধরুন। কবে ধরবো বলো? আমি কি জানি? তুমি কখন ফাঁকা থাকবে বলো? রাত্রিতে 9টার পর আমার ছুটি হয়। অত রাতে? তাছাড়া সময় হবে না। বৃহস্পতিবার বিকেলের দিকে ছুটি থাকে, ওই দিন এখানকার মার্কেট বন্ধ থাকে। তা না হলে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের ডিউটি দিতে হয়। বুঝতে পারছেন তো আমাদের পরিশ্রম? তাও মাসে মাত্র 10,000 টাকা বেতন পাই। হোস্টেলে থাকি, তার ভাড়া, খাওয়া খরচা ওখানেই চলে যায়। কিছু জমাতে পারি না, সেখানে বাবার দেনা শোধ করব কি করে বলুন? বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। তবে তুমি একদিন ওখান থেকে ছুটি নেবে। কেন স্যার, কোথায় যাবেন? আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব। আপনাদের বাড়ি? কেন, যাবে না? হ্যাঁ যাব। আমাদের গ্রামের পাশে তো আপনাদের গ্রাম। আগে যেতাম, বাবা মা মারা যাওয়ার পর আর যাওয়া হয়নি। তাহলে একদিনের জন্য ছুটি নিলে আমার হবে না, 2 দিনের ছুটি নেব। আমার স্যালারি ওরা কেটে নেবে, সে নিক, তাতে অত হিসাব করে দেখলে হবে না। আপনার শনি রবি 2 দিন ছুটি থাকে, আমিও সেরকম ছুটি নেব। রবিবারে বিকেলে ফিরে আসব। আর যদি যাই, আমি কিন্তু আমার ওই চাচাদের বাড়িতেই থাকবো। তবে নয়তো কি, তোমাকে কি আমাদের বাড়িতে রাত্রে থাকতে দেব নাকি? তোমাকে ওই চাচাদের বাড়িতে দিয়ে আসবো। নিহানের কথা শুনে নীলিমা হাসতে হাসতে বলল, কেন, আমি থাকলে অনেক খেয়ে নেবো আপনাদের। হ্যাঁ, সেটাই তো। তুমি অনেক খাও, তোমাকে দেখে আমি বুঝেছি। আমি যেমন মোটা হয়ে গেছি, তুমি কিন্তু মোটা হয়ে গেছো। আর তোমাকে খুব সুন্দর দেখতে হয়ে গেছে। সেই প্রথম দেখা মিষ্টি মেয়েটার মুখটা মাঝে মাঝে আমি স্বপ্নে দেখতে পাই। কি বললেন? নীলিমার কথা শুনে নিহান প্রসঙ্গ পাল্টে বলল, কিছু নয়, এখন রাখছি, পরে কথা বলবো। যেদিন সামনাসামনি হব সেদিনই সবটাই বলবো। এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এভাবে নিহান নীলিমাকে প্রায় ফোন করে। ভালো লাগে, নীলিমার ভালো লাগে। আগে নিজেকে অসহায় লাগতো, কিন্তু নিহানের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার আর সেটা মনে হয় না। নিহান তো অনেকদিন আগে থেকেই মেয়েটাকে পছন্দ করেছিল, কিন্তু আল্লাহ এতদিন ওদের যোগাযোগ করিয়ে দেয়নি। তাই আজকে যখন তার দেখা পেয়েছে, নিহান তাকে হারাতে চাইছে না। তাছাড়া ওর জীবনে নীলিমার বাবা ইকবাল চৌধুরীর অনেক অবদান আছে, সেই সব কথা নিহান ভুলতে পারে না। নিহানের কথা মতো নীলিমা তার মামার সাহায্যে কোর্টে কেস করে। নিহান রাতের দিকে তার মাকে ফোন করে। তার মা তখন টিভি দেখছিল। ভাইয়ের ফোন এসেছে দেখে নিশি তার মাকে ফোনটা দেয়। তার মা ফোন রিসিভ করতে নিহান বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাবা। মা, সামনের শনিবার দিন আমি বাড়ি যাচ্ছি, আর আমার সাথে একজন যাবে। ছেলের কথা কিছু বুঝতে না পেরে সাইনাস বেগম বলল,
একজন বলতে কে আসবে? মা, আমি একটা কাজ করেছি, তুমি আমার যেন ভুল বুঝো না। কি কাজ করেছিস বাবা? আর কেন তোকে ভুল বুঝবো? মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা অসহায়, তার কেউ নেই। আমি তাকে নিয়ে বাড়িতে যাব। এখন অবশ্য বিয়ে করব না। তুমি জানো মেয়েটাকে। আমি যদি মেয়েটার পরিচয় দিই, তুমি মেয়েটাকে চিনতে পারবে। নিহানের কথা শুনে সাইনাস বেগম বলল, এ তো খুব ভালো কথা যে আমার ছেলে কাউকে পছন্দ করেছে। তা বাবা, মেয়েটাকে? মা, মেয়েটার নাম নীলিমা। আমাদের পাশের গ্রামে ইকবাল চৌধুরীর মেয়ে। তুমি হয়তো জানো, ওই ইকবাল চৌধুরীর সুপারিশেই আমি প্রথম ব্যাংকের চাকরি পেয়েছিলাম। ওখান থেকেই আমার ভাগ্য বদলাতে থাকে, তারপর আমি এই ব্যাংকে চাকরি পাই। তুমি নিশ্চয়ই জানো, ইকবাল চৌধুরী ও তার পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু মেয়েটা ওর বাবা মার সাথে ছিল না, মেয়েটা বেঁচে আছে। ও তখন আমার বাড়িতে ছিল। বাবা মারা যাওয়ার পর মামার বাড়িতে থাকতো, কিন্তু মামি পছন্দ করে না। সেই কারণে সে একটা লেডিস হোস্টেলে থাকে আর শপিং মলে কাজ করে। খুব কষ্টের মধ্যে আছে মা, পড়াশোনা কমপ্লিট করতে পারেনি। আমি ওকে বলেছি আমি দায়িত্ব নেব, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। মা, ওর বাবা আমার জন্য অনেক কিছু করেছে। আমি যদি এইটুকু করি, তুমি কি রাগ করবে? ছেলের কথা শুনে সাইনাস বেগম বলল, বাবা, তুই কি বলছিস? ওই মানুষটা তোর এত উপকার করলো, আর এইটুকু তো তোকে করতেই হবে। আর আমি খুব খুশি হয়েছি যে তুই ওই মেয়েটাকে ভালোবেসেছিস। আমি ওকে বৌমা হিসেবে মেনে নেব। তবে তুই বিয়ের আগে মেয়েটাকে এখানে নিয়ে আসবি। যদি কেউ কিছু বলে? তুমি কাউকে কিছু বলো না। ও আমাদের বাড়িতে থাকবে না, ওর যে চাচা আছে ওখানেই থাকবে। আমি বলতেই ও বলল যাব। অনেকবার বাবার সাথে গ্রামের বাড়িতে এসেছে, ওর গ্রামে আসতে ভালো লাগে। ঠিক আছে, তুই তাহলে ওকে নিয়ে আয়। তা বাবা, আমাদের বৌমার নাম কি? নীলিমা। ঠিক আছে, এখন রাখছি, রাত হয়েছে। এখন ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। এদিকে আকাশ নিশিকে প্রায় ফোন করে। আজকে আকাশ নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। জাভেদ খন্দকার কিছু কাজ থাকায় সেও এসেছিল। সে আকাশের সাথে নিশিকে দেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে জানে তার ছেলে আকাশ প্রায় মেয়ে নিয়ে এসব জায়গায় আসে। আকাশ নিশিকে বলে, তুমি চিন্তা করবে না নিশি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। আমি খুব তাড়াতাড়ি বাবাকে নিয়ে তোমাদের বাড়ি যাব। আসলে মা আমাকে বলেছিল বড় ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি বিয়ে না হলে ভাইয়া বিয়ে করতে পারবে না। সেই জন্য মা আমার এক খালাকে ছেলে দেখতে বলেছে। খালার একটা জানাশোনা ছেলে আছে, সেটা নাকি ব্যাঙ্গালোরে থাকে। সেও নাকি আইটি সেক্টরে চাকরি করে। কবে আসবে সে বিষয়ে কিছু জানি না, সেই জন্য তোমাকে বললাম। দেখো নিশি, আমি ছেলেটা ভালো নই। হয়তো এর আগে অনেক মেয়ের সাথে আমি রিলেশনে গিয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে আমি সেসব বন্ধ করে দিয়েছি। এখন তো শুধু তুমি আমার মনে আসো। আকাশের কথা শুনে নিশ্চয়ই লজ্জা পায়। আকাশ বাড়িতে এলে তার বাবা জাভেদ খন্দকার বলে, আকাশ, আজকে তোকে দেখলাম একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে কফি খাচ্ছিস। মেয়েটাকে দেখতে ভালো, তা কতদিনের জন্য মেয়েটাকে বুকিং করলি? বাবার কথা শুনে আকাশ বিচলিত না হয়ে বলে, বুঝতে পারছি না বাবা, খুব বেশি দিনও পরিচয় নয়। সেই দিন ফুটবল খেলায় তামিম মোল্লা বলে যে ছেলেটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, তুমি খুশি হয়ে যাকে 1000 টাকা দিয়েছিলে, ওর বোন মেয়েটা। সেটা ঠিক আছে, আমি তো তোর স্বভাব জানি, তাই বললাম বেশি মাখামাখি করতে যেও না। এর আগে একটা মেয়ের সাথে রিলেশন করতে গিয়ে কি ঝামেলা হয়েছিল মনে আছে? শেষ পর্যন্ত মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়েছিলি। তার জন্য কম ঝামেলা হয়নি, শেষে টাকা দিয়ে ঝামেলা মেটাতে হয়েছে। বাবার কথায় আকাশ চুপ করে থাকে। আকাশ এর আগে তার রিলেটিভের মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছিল। দীর্ঘ 3 বছর মেয়েটার সাথে সম্পর্ক করার পর সে অস্বীকার করেছিল বিয়ে করতে পারবে না। মেয়েটা তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। শেষ পর্যন্ত তারা থানায় গিয়ে হুমকি দেয়। শেষে আকাশ ও তার বাবা তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে। পরে মেয়েটা বাচ্চা অ্যাবর্শন করে অন্য ছেলেকে বিয়ে করে সংসার করছে। আকাশ ইঞ্জিনিয়ার ও মেধাবী ছেলে, কিন্তু তার চরিত্র ভালো নয়।
কিন্তু নিশির প্রতি সে কিছু অনুভব করছে কিনা সেটা সে বুঝতে পারছে না। সে কনফিউজড, কারণ মেয়েদেরকে মন থেকে ভালোবাসবে সেটা আকাশের স্বভাব বিরুদ্ধ। কিন্তু নিশিকে নিয়ে সে একটু বেশি ভাবছে। দুদিনের ছুটিতে নিহান বাড়িতে আসে। নীলিমা ছুটি পায়নি, তাই সে আসেনি। তামিম ও নিশি নিহানকে জড়িয়ে ধরে। তামিম বলল, ভাইয়া কতদিন পর তুই আজকে এলি বল, তা কয়দিন ছুটিতে থাকবি? পরশু চলে যাব। তারপর আমার বোন নিশি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। বোনের কথা শুনে পাশ থেকে তামিম বলল, ও কেন ভালো থাকবে না? নতুন প্রেমে পড়লে সবাই ভালোই থাকে। তামিমের কথা শুনে নিশি তামিমকে মারতে যায়। নিহান বলে, তাই নিশি প্রেমে পড়েছে? খুব ভালো হয়েছে, আমার বোন তাহলে জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে। হ্যাঁ ভাইয়া, ছেলেটা আকাশ, ও একজন ইঞ্জিনিয়ার। আমরা আর পরিচিত, সেই সুবাদে আমাদের বাড়িতে এসেছিল, আর নিশিকে দেখে তার ভালো লেগে যায়। আমিও জানতাম না, কিছুদিন আগে ওদের দুজনকে একসাথে দেখে বুঝতে পেরেছি। তারপরে ধরতে সে সত্যি কথা বলে দিয়েছে। কিছুদিন আগে একটা ফুটবল খেলায় প্রতিযোগিতা ছিল, ওইখানে আমি খেলতে গিয়েছিলাম। আর ওইখানে প্রমোট রাজনীতিবিদ জাভেদ খন্দকার এসেছিল, আর ওর সাথে আকাশ এসেছিল। আকাশ জাভেদ খন্দকারের ছেলে। জাভেদ খন্দকারের নামটা শুনে নিহান বলল, কি বলছিস? জাভেদ খন্দকার প্রমোটার, রাজনীতিবিদ? লোকটা ভালো নয়, ওর ছেলে সেও তো ভালো হবে না। নিশি তুই ভুল করিস না, ওদের রিপোর্ট খারাপ আছে। আমাদের ব্যাংক থেকে জাভেদ খন্দকারের নামে একাধিক অভিযোগ আছে। একটা ফ্যামিলিকে শেষ করে দিয়েছে, তার তদন্ত চলছে। না বোন, তুই এ ভুল করিস না। তুই যদি আকাশের সাথে সম্পর্ক করিস, আমি কিন্তু তোকে কিছু বলবো না, সেটা তো সিদ্ধান্ত হবে। তবে তুই একটু চিন্তা করবি, তোর ভাইয়া মিথ্যে বলছে না। নিহানের কথা শুনে তামিম, নিশি ও তার মা তিনজনে চমকে যায়। তামিম বলে, সেদিন ওইখানে আমার এক বন্ধু বলেছিল বটে যে জাভেদ খন্দকার লোকটা সুবিধার নয়, আকাশ নাকি চরিত্র দোষ আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আকাশ আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু যেখানে বোনের জীবনের প্রশ্ন সেখানে আমি কম্প্রোমাইজ করব না। আমি আকাশকে বারণ করে দিব, ও যেন আমার বোনের সাথে কোনোভাবেই সম্পর্ক না রাখে। তারপর নিশির উদ্দেশ্যে বলল, আরে নিশি, তোকে আমি সাবধান করে দিলাম, আকাশ ফোন করলে তুই ওর ফোন রিসিভ করবি না। তামিমের কথা শুনে নিশি বলল, ভাইয়া তোরা আমার জীবনের সব কিছু, আমি তোদের ছাড়া ভাবতেই পারি না। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, খুব বেশি মনে পড়ে না বাবার কথা। আর তখন থেকেই তোরা আমাকে আগলে রেখেছিস, আমার ইচ্ছাকে সম্মান দিয়েছিস। আমি কিছু বলার আগেই তোরা বুঝে যেতিস, আমাকে কখনো তোরা কষ্ট দিসনি। আমি সেগুলো ভুলে যাব কি করে? আকাশ তো মাত্র 2 দিন এসেছে আমার জীবনে। আমি পছন্দ করি ঠিকই, কিন্তু আমার ভাইদের থেকে আমার কাছে আপন কেউ নেই। তাই তোরা যা বলবি সেটাই হবে। আমি আর ওর ফোন রিসিভই করব না, আর কোনোভাবে ওর সঙ্গে যোগাযোগও রাখবো না। নিশির কথা শুনে দুই ভাই খুব খুশি হলো। এদিকে আকাশ বারবার নিশিকে ফোন করে, কারণ দুজনে ঘুরতে যাওয়ার কথা ছিল। নিশি ফোন রিসিভ করছে না দেখে আকাশ বাড়িতে চলে আসে। কলিং বেল টিপতে নিহান দরজা খুলে দেয়। নিহানকে দেখে আকাশ চিনতে পারে না। নিহান জিজ্ঞেস করে, কে আপনি, আর কি চান? আমি আকাশ খন্দকার, তামিম আমার বন্ধু। আকাশের কথা শুনে নিহান বুঝতে পারে আর বলল, জাভেদ খন্দকারের ছেলে আপনি? দেখুন, আপনার বাবা মোটেও ভালো মানুষ নয়, তাই আমি চাই না আপনি আমাদের বাড়িতে আসুন আর আমার বোনের সাথে যোগাযোগ রাখুন। নিশি আমার আদরের ছোট বোন, ওর ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তিত। তাই আমাদের পরিবারও চায় না যে আপনাদের মতো ফ্যামিলির সাথে সম্পর্ক রাখুক। এখন আপনি আসতে পারেন। আকাশ নিহানের কথা বুঝতে পারে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এসে বাবাকে বলে, বাবা, আজকে নিশিদের বাড়িতে গিয়েছিলাম, ওর বড় ভাই এসেছে। ওর নাম নিহান, ও ব্যাংকে চাকরি করে। ও তো তোমার নামে অনেক কিছু বলল। তুমি নাকি দুর্নীতি করেছো, কার বাড়ি নাকি জোর করে দখল করেছো, আবার তাও ডকুমেন্ট দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছো। ও নাকি তোমাকে জেলে ঢোকাবে। আকাশের কথা শুনে জাভেদ খন্দকার বলল, কি? তার মানে ওই মেয়েটা ওই ব্যাংকের কর্মচারী নিহানের বোন? ভালোই হয়েছে। তুই এই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় কর আর মেয়েটার ব্রেন ওয়াশ করতে থাক। বড় ভাই নিশ্চয়ই তার ছোট বোনকে খুব ভালোবাসে। আর আমারও ভালো হয়েছে, এই
বোনটাকে দিয়েই আমি ফায়দা লুটবো। কিন্তু বাবা, তুমি ফায়দা লুটতে গিয়ে তোমার ছেলে যে শেষ হয়ে যাবে। আমি তো নিশিকে ভালোবাসি, আর কখনোই আমি তার সাথে অভিনয় করতে পারবো না। আজকে নিশি ফোন তুলেনি বলে আমার কষ্ট হয়েছে জানো। তাই আমি বাড়িতে ছুটে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমি সব কিছু জানতে পারলাম। না বাবা, তুমি যা বলছো সেটা কখনোই সম্ভব না। তুমি যদি কিছু খারাপ কাজ করে থাকো তাহলে তুমি ভুলে যাও, আমি তোমাকে সাহায্য করব। আমি যেভাবে হোক ওর ভাইদের বোঝাবো, নিশিকে বোঝাবো। আমি জানি আমি খারাপ, কিন্তু নিশির সাথে সম্পর্ক হবার পর থেকে আমার আর ইচ্ছা করে না কোনো মেয়েকে কাছে পেতে। তোমার ছেলে বদলে গেছে বাবা, তাই তুমিও নিজের চরিত্র বদলে ফেলো। ওরা ভালো মানুষ, আমি খবর পেয়েছি নিহান ভাইয়া খুবই ভালো ছেলে, অনেক পরিশ্রম করে ব্যাংকে চাকরি পেয়েছে। তামিম যথেষ্ট ভালো ছেলে, আর নিশি ও তো তুলনাই হয় না। ওর মা একজন মমতাময়ী নারী, তাই তুমি আর আমাকে ভুল করাতে বলো না। আমার মন এখন নিশির মধ্যে আবদ্ধ। কথাটা বলে আকাশ ওখান থেকে চলে যেতে গেলে জাভেদ খন্দকার বলল, তোর মন দেওয়া বের করছি। এমনিতে ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি জানি। ওরা কোর্টে গেছে, আমারও লোক আছে, আমিও মোকাবেলা করতে পারবো। তারপর তোর বিষয়টা দেখে নেব। এদিকে ব্যাংকে নীলিমার মামা জিসান এসেছে। সে নিহানকে বলল, স্যার, আমার নাম জিসান চৌধুরী। আমি ইকবাল চৌধুরীর শালা লিলিমার মামা। কিছুদিন আগে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে, আর আমার কথা মতো লিলিমাকে নিয়ে আমি কেস ফাইল করেছি। গুড, খুব ভালো করেছেন। আর আপনি ভয় পাবেন না। না স্যার, আমি ভয় পাচ্ছি না। আমারই উচিত ছিল নীলিমাকে নিজের কাছে রাখা। বাপ মা হারা ভাগ্নি আমার, কিন্তু আমার স্ত্রী নীলিমাকে পছন্দ করে না, তাই অশান্তির ভয়ে আমি কিছু বলিনি। ওই নিজের চেষ্টা করে কাজ জোগাড় করে হোস্টেলে আছে। ওর নিজের বলতে একমাত্র আমি, কিন্তু আমি এতটাই অসহায় যে আমার কিচ্ছু করার নেই। তবে আমি এবার থেকে ওর পাশে থাকবো, তাতে যা হওয়ার হবে। নীলিমা কোর্টে আবেদনের ভিত্তিতে জাভেদ খন্দকারের কাছে চিঠি যায়। চিঠি পেয়ে জাভেদ খন্দকার খুব রেগে যায়। সে বলে, এত বড় সাহস, আমাকে চিঠি দিয়েছে, আমি এর শেষ দেখে ছাড়বো। দীর্ঘ লড়াইয়ের পর জাভেদ খন্দকার পরাজয় হয়, কারণ তার কাছে যেটা ছিল সেটা ডুপ্লিকেট কাগজ। ইকবাল চৌধুরীর সিগনেচার সেখানে ছিল না। ইকবাল চৌধুরীর সিগনেচার জাল করা হয়েছিল। ভালো এক্সপার্ট টিম দিয়ে তদন্ত করে সবকিছু তথ্য উঠে আসে। জাভেদ খন্দকারকে জেরা করে সে চাপের মুখে বিচারপতির সামনে সবকিছু বলে দেয়। বলল, একটা প্রোগ্রামে ইকবাল চৌধুরীর সাথে আমার আলাপ হয়। ইকবাল চৌধুরী খুব সহজ সরল মানুষ ছিল, খুব সহজে মানুষকে বিশ্বাস করত, তাই খুব সহজে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। আর সেই সুযোগটা আমি কাজে লাগাই। যে জায়গাটা ইকবাল কিনেছিল সেই জায়গাটা আমার কেনার কথা ছিল, কিন্তু ইকবাল টাকা দিয়ে ওই জায়গাটা কিনে নেয় আর বাড়ি করে। তার জন্য ওর প্রতি আমার রাগ ছিল। আমি ইকবালকে বলেছিলাম আমরা ট্যুরে যাব সুইজারল্যান্ডে। ইকবাল জানতো আমি মাঝে মাঝে ভ্রমণে যাই। ও রাজি হয়ে গেল। আর এই জন্য আমি ওকে বলেছিলাম তোমার ডকুমেন্ট দরকার। ও খুব সরল মনে আমাকে দিয়েছিল, এমনকি ওর পাসপোর্টের ফটো পর্যন্তও দিয়েছিল। আমি সেই সব দিয়ে ব্যাংকে লোনের আবেদন করি। আর যেহেতু ম্যানেজার আমাকে সাহায্য করে, তাই আমার সমস্যা হয়নি, খুব সহজেই লোন পেয়ে যাই। আমি হোম লোনের আবেদন করি। ব্যাংক থেকে 8 লাখ টাকা লোন নিয়েছিলাম। তারপর ইকবাল চৌধুরী ও তার পরিবার যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমার কাছে সুযোগ আসে বাড়ি ভেঙে ফেলার। প্ল্যানটা অবশ্য ম্যানেজারই আমাকে বলেছিল, ওর পরিবারের সাথে কিছু করতে পারবে না। তারপর আমরা দুজন মিলে বাড়ি ভেঙে বিল্ডিং তৈরি করি। ওরা যখন আমার কাছে গিয়েছিল, আমি নকল সিগনেচারের একটা কাগজ দেখাই। আর কিছু ছেলেকে টাকা দিয়ে আমি ওদের ভয় দেখাতে বলেছিলাম, তবে ওরা কিছু না বলে সেখান থেকে চলে আসে। আমার ছেলে আকাশ এসব বিষয়ে কিচ্ছু জানে না, তাই ওকে কিছু বলবেন না। আমি দোষ করেছি, আমাকেই শাস্তি দেওয়া হোক। জাভেদ খন্দকারের মুখ থেকে সব কথা শুনে ব্যাংকের ম্যানেজারকে জেরা করে। ম্যানেজার সব কিছু স্বীকার করে। একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। কিছু ব্যক্তির ব্ল্যাক মানির টাকা সেখানে ছিল, কিছু বেনামি ফিক্সড ডিপোজিট কাগজে পাওয়া যায়। ম্যানেজারের চাকরি চলে যায়। 10 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানা করা হয়। জাভেদ খন্দকারকে ডকুমেন্ট নিয়ে লোন নেওয়া, জাল সই নকল করার জন্য 10 বছরের জেল ও 5 লক্ষ টাকা জরিমানা করা হয়।
সব কিছু কথা শোনার পর নীলিমা কান্নায় ভেঙে পড়ে। নিহান তাকে সান্ত্বনা দেয় আর বলে, নীলিমা, কান্না করো না। অপরাধীরা শাস্তি পেয়েছে, তুমি সঠিক বিচার পেয়েছো, এটাই তো অনেক। ওই ব্যক্তি এতটা খারাপ? ভালোই হয়েছে বাবা মা ভাই মারা গিয়ে ওদেরকে এগুলো দেখতে হলো না। ওদের সাথে আমি যদি মরে যেতাম তাহলে ভালো হতো, আমাকে এতটা কষ্ট পেতে হতো না। এইভাবে বলো না, আমি তো আছি, তুমি আমার জন্য বাঁচবে। তুমি আমার পাশে থাকবে তো? আছি তো পাশে, সারা জীবন থাকবো। নিহান নীলিমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। নীলিমাকে দেখে তার মা জড়িয়ে ধরে আর বলে, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে একটা ভালো কাজ করেছে। ও যে বেঈমান নয়, এটাই তার পরিচয়। যে মানুষটা ওকে একদিন পথ দেখিয়েছিল আর আজকে সে তার মেয়েকে ভালোবেসেছে, আমি খুব খুশি হয়েছি। আন্টি, আপনিও রত্নগর্ভা, ওর মতো একটা ছেলেকে আপনি জন্ম দিয়েছেন। আমার বাবা হয়তো সেই রত্নকে চিনতে পেরেছিল, তাই তো বাবা ওর কাজের জন্য সুপারিশ করেছিল। নীলিমার কথা শুনে নিশি বলে, ভাবি, মা কিন্তু তোমার শাশুড়ি হবে, তাই আন্টি বলো না, শাশুড়িকে মা বলে ডাকতে হয়। নীলিমা তখন নিহানের দিকে তাকায়। নিহান চোখ টিপ দিতে নীলিমা লজ্জা পেয়ে মাথা নত করে নেয়। ছেলের কাণ্ড দেখে সাইনাজ বেগম হেসে ফেলে আর নিশিকে বলল, অভ্যাস হয়ে যাবে। বল নীলিমা, আগে নিশির বিয়ে দেব, তারপর তোমাদের দুজনের বিয়ে হবে। নিশির বিয়ে ঠিক হয়ে গেছে? না না, এখনো বিয়ে ঠিক হয়নি, যোগাযোগ চলছে। এদিকে আকাশ খুব ভেঙে পড়েছে। একদিকে নিশি তার সাথে যোগাযোগ করছে না, আবার বাবা জেলে চলে গেছে, উকিলের ব্যবস্থা করেছে কিন্তু জামিন পাচ্ছে না। যতই হোক নিজের বাবা তো, সে কী করবে কিছু বুঝতে পারে না। আকাশ নিহানদের বাড়িতে যায়। তামিম তাকে অনেক অপমান করে, কিন্তু আকাশ নিহানকে বোঝাতেই থাকে আর বলল, ভাইয়া, আমি জানি আমি চরিত্রহীন, কোনো মানুষই জেনে শুনে তার বোনকে আমার হাতে তুলে দিবে না, কিন্তু বিশ্বাস করুন, নিশির প্রতি আমার কিছু একটা অনুভব করে। সেটা ভালোবাসা কি না আমি জানি না, যদি হয় তাহলে ওকে আমি ভালোবাসি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি ওকে কোনো কষ্ট দেব না। মানছি আমার বাবা অন্যায় করেছে, তার শাস্তি উনি পাচ্ছেন। ওনার ইমেজ নষ্ট হয়ে গিয়েছে, উনি যেটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। তবে আমি তো ছেলে, তাই বাবার জন্য জামিনের চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা এতটাই পাপ করেছে যে সে জামিন পর্যন্ত পাচ্ছে না। তারপর কিছুক্ষণ থেমে আকাশ আবার বলল, ভাইয়া, আমি নিশিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। প্লিজ ভাইয়া, বিশ্বাস করুন, নিশিকে দেখার পর থেকে আমি আর কোনো মেয়ের সাথে কোনো রকম রিলেশন করিনি, এমনকি তাদের দিকে তাকিয়ে পর্যন্ত দেখিনি। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার যথেষ্ট ইনকাম আছে। বাপের পাপের টাকা তৈরি করা কোনো জিনিস আমি কখনো হাত দেব না। আমি নিশিকে সুখে রাখবো। কথাটা বলে আকাশ নিহানের পায়ে ধরতে গেলে নিহান বাধা দেয় আর বলে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে। তোমার বাবার কর্ম আমি তোমাকে কখনো পেতে দেব না। তবে আমি একবার নিশির সাথে কথা বলবো, ও যদি তোমাকে পছন্দ করে তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, আমি কথা দিচ্ছি। তারপর নিহান নিশিকে তার রুমে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে, আকাশ তোকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। আমি জানি আকাশ ভালো নয়, কিন্তু ভুল তো মানুষই করে, আবার অনেক সময় পরিবর্তন হয়ে যায়, তাই আকাশকে সুযোগ দেওয়া উচিত। ওর বাবা যাই করুক, তার সাথে আকাশকে জড়ানো উচিত নয়। কম বয়সে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়, কিন্তু সব খারাপ চোখে দেখলে হবে না। হয়তো তোকে ভালোবাসার পর এই আকাশ বদলে গেছে। এবার আমি তোর কথা শুনতে চাই, তুই কি আকাশকে পছন্দ করিস? যদি করিস আমার কোনো সমস্যা নেই, আমি তোর বড় ভাই, আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। নিহানের কথা শুনে নিশি চুপ করে থাকে। নিশি কিছু বলছে না দেখে নিহান বলল, সত্যি করে বল, এই সময় আমি তোর বড় ভাই নয়, তোর বন্ধু, তুই আমাকে বল পছন্দ করিস? নিশি একবার নিহানের দিকে তাকালো, তারপর মাথা নত করে বলল, ভালো লাগে, কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে খুব ভালোবাসি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। তারপর নিশির সাথে আকাশের বিয়ে হয়। কোনো রকম অনুষ্ঠান করা হয়নি, কাজে ডেকে নিহানদের বাড়িতে বিয়ে হয়। ব্যাংকের ঘটনাটা মিডিয়ায় দেখানো হয়েছিল, সব জায়গাতে সাড়া ফেলে দিয়েছিল, এমনকি সরকারও বিষয়টা সম্পর্কে অবগত হয়েছিল। সবাই নিহানের প্রশংসা করেছিল। তার কিছুদিন পরেই ব্যাংকের নিহানের পারফর্ম ভালো হওয়ার জন্য ওকে রিজার্ভ ব্যাংকের সিইও নির্বাচিত করে।
জাভেদ খন্দকারের শরীফুলের মতো দুর্নীতিবাজদের ধরিয়ে দিয়েছে। যে ব্যাংকে দীর্ঘদিন ধরে দুর্নীতি হচ্ছিল, অনেক এমপ্লয়ি সব কিছু জেনে মুখ বন্ধ করে রেখেছিল, সেই নিহান একটা গরিবের ছেলে, অনেক কষ্ট করে চাকরি পেয়েছে, তবু সে তার বিবেকের কাছে মাথা নত করেনি। নিহানের এই সম্মানে গোটা পরিবার খুব খুশি হয়। নীলিমা নিহানকে বলে, আমি খুব খুশি হয়েছি তোমার এই সম্মানে। আজকে মিডিয়াতে সবাই তোমার নাম বলেছে। আমার খুব গর্ব হচ্ছে যে সেই মানুষটাকে আমি ভালোবাসি। কবে থেকে ভালোবেসেছো? যেদিন বাবার সাথে তোমাদের ভ্যান থেকে সবজি কিনছিলাম, সেদিন তুমি একটা গেঞ্জি পরে গলায় গামছা দিয়ে সবজি বিক্রি করছিলে। তোমার পুরো মুখটা ঘেমে গিয়েছিল, আর তোমার ওই লুকটা আমার খুব ভালো লেগেছিল। আর সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসেছি। মাঝখানটা আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাই তোমাকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু ভুলে যাইনি। তারপর অনেক দিন তোমাকে দেখিনি বলে চিনতে পারিনি, কিন্তু তুমি যেদিন পরিচয় দিলে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। বিশ্বাস করো, আমার মনে তুমি অনেক আগেই জায়গা করেছিলে। আমি আল্লাহকে ডাকতাম, ওই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দাও। আল্লাহ আমার কথা শুনেছে, আমি খুব খুশি হয়েছি। নীলিমার কথা শুনে নিহান হাসতে হাসতে বলল, তাই এত দুষ্ট তুমি? তখন কতবার বয়স তোমার? ওই বয়সে তুমি আমাকে পছন্দ করে ফেলেছো? তুমি তো দেখছি সাংঘাতিক। নিহানের কথা শুনে নীলিমা রেগে গিয়ে বলল, এখনো সাংঘাতিক কিছু দেখোনি, এবার দেখবে। তাই বুঝি? তাহলে দেরি করছি না, সামনের মাসেই আমি তোমাকে বিয়ে করছি, তারপর দেখবো তুমি কত সাংঘাতিক। যদি আমার অত্যাচার সহ্য করতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দেব। পুরস্কার? কি পুরস্কার দেবেন? তোমাকে খুব তাড়াতাড়ি মা ডাক শোনাবো। নিহানের কথা শুনে নীলিমা বলল, অসভ্য লোক, কোনো লজ্জা নেই? তাই বুঝি? কথাটা বলে নিহান নীলিমাকে ধরতে গেলে সে ছুটে চলে যায়। নিহান নীলিমার পিছু পিছু ছুটে কিছুক্ষণ পর সে নীলিমাকে ধরে ফেলে আর নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ নীলিমা, আমি তোমায় অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা সার্থক হোক, ওরা সুখী হোক। আমাদের গল্পের কাহিনী এখানেই সমাপ্ত করা হলো।